তুমি কি একটু সময় দিবা না ওইটা করবা আমাকে একটু বলেন বলার আগে তো শোনার আগে তো আচ্ছা আপনারা কি সবাই আমার ভয়েসটা পাচ্ছেন? আমাদের তানভীর স্যার আসবে একটু পর। Hello everyone. I hope you all can hear my voice because I don't know about it right now, and I literally did not get the time to test it even. Okay, great. আচ্ছা, সো আজকের লাইভটা স্পেশালি আমরা 30 মিনিটস আগেই স্টার্ট করেছি বিকজ হচ্ছে আমাদের কিছু স্পেশাল কিছু একটা ইভেন্টের জন্যই, মেনলি স্পেশাল একটা ইভেন্ট থাকছে যেটা ইউএক্স ইউআই অ্যান্ড গ্রাফিক ডিজাইন নিয়েই। তো মেইনলি আমাদের তানভীর স্যারের জন্য আমরা ওয়েট করি, ততক্ষণে হচ্ছে আমি কিছু আমাদের আমি কিছু ব্যাপার শেয়ার করতে চাই, স্পেশালি হচ্ছে ইমেল নিয়ে। তো ইমেল নিয়ে যে কথাগুলো আমি অ্যাকচুয়ালি শেয়ার করতে চাই সেটা হচ্ছে, ধরেন আমি দেখি যে এখানে অ্যাকচুয়ালি অনেকেই টেকই আছে, অনেক টেক পারসনস আছে যারা কিনা অ্যাকচুয়ালি কি বলবো অনেক কোর্সেস করতেছে, ফ্রিল্যান্সিং এর কাজ করতেছে, কম্পিউটারে ইন্টারনেটে অনেক কিছু করতেছে, বাট একটা জিনিস নোটিস করলাম কি ওরা ইমেইলে অ্যাক্টিভ থাকে না। এটা অ্যাকচুয়ালি খুবই ডিপ্রেসিং সবার জন্যই, বিকজ আপনারা হয়তো জানেন, অনেকে হয়তো জানেন বা অনেকে হয়তো জানেন না, বাট জিনিসটা হচ্ছে কি ইন্টারন্যাশনাল মার্কেটে ইমেল ইউজ করা এবং ইমেইলে ইন্টারাকশনটা এতই ইম্পর্টেন্ট যে একটা এক্সাম্পল দিই, যে যেমন ধরেন টোটাল ইন্টারনেটে যত পরিমাণ সেলস হয় 40% of all types of sales happen on emails. সো এটা মেইনলি বলেছি বিকজ হচ্ছে মানুষ ইমেইলে কি পরিমাণ অ্যাক্টিভ থাকে এটার কারণেই বলছিলাম। তো যাই হোক, আজকের ইভেন্টটা হচ্ছে স্পেশালি for those persons who are very enthusiastic in design, in like to build up their designing careers and to make great designs and represent their creativity and everything. তো আমরা একটা জিনিস বলি তাহলে, সেটা হচ্ছে আমরা খুবই রিসেন্টলি একটা ইউএক্স ইউআই নিয়ে একটা কোর্স স্টার্ট করছিলাম, বাট ওটা নিয়ে আমি আরো পরে আসছি। আমি মেনলি কিছু বিষয় নিয়ে আমি আপনাদেরকে শেয়ার করতে চাই। আই হোপ এভরিওয়ান ইজ লিসনিং নাও। অ্যান্ড তো বিষয়গুলো নিয়ে আমি তাহলে স্টার্ট করি। ইটস 4:05, আওয়ার লাইভ ওয়াজ সাপোজ টু বি এট 4 and I think we are right on time. And let's see, we have a lot of participants here, especially in the webinar we are hosting from. তো একটা জিনিস কি, ধরেন আমাদের এখানে অনেক ধরনের কোর্সেস করে থাকে। তো কোর্সেস করে অনেক ভালো কোর্সেস করে থাকে, অনেক ভালো কিছু শিখে, অনেক ভালো স্কিল ডেভেলপ করে, তাদের টাইম ইনভেস্ট করে, তাদের সময়টাকে ইনভেস্ট করে, তারপর তাদের কি বলবো স্ট্রেংথ, তাদের ব্রেইনস, তাদের স্কিলস সবকিছু ইনভেস্ট করে, তারপর স্পেশালি তাদের টাকাটাও। তো একটা জিনিস সেটা নোটিস করছি আমি না অ্যাকচুয়ালি আমরা অনেকেই নোটিস করেছি যে এইসব স্কিলসগুলো শেখার পরে তারা স্কিলসগুলোকে খুব ভালোভাবে কাজে লাগাতে পারে না। তো এটাই বলছিলাম যে স্কিলসগুলো কাজে না লাগানোর যে রিজনগুলো থাকে সেটা হচ্ছে মেইনলি ধরেন আপনি কিভাবে আপনার ক্লায়েন্টের কাছে
বা নিজেকে কিভাবে অ্যাকচুয়ালি রিপ্রেজেন্ট করবেন। আমি অ্যাকচুয়ালি যেমন ধরেন আমি অ্যাকচুয়ালি অনেক কিছুই জানি, অনেক কিছু করতে পারি, বাট আমার কোনো প্রেজেন্স নাই অনলাইনে বা আমার মার্কেট প্লেসে যেখানে অ্যাকচুয়ালি অনেকে কাজ নেয় বা অনেক কাজ আদান প্রদান হয়, ওখানে আমার কোনো প্রেজেন্স নাই বা ওখানে আমার কোনো পোর্টফোলিও নাই, আমার কোনো আইডেন্টিটি নাই। তো অ্যাকচুয়ালি আমি এত কিছু জেনেও এত কিছু থেকেও লাভটা কি তাহলে? সো এটাই বলছিলাম যে এই সব ক্ষেত্রে এক্সট্রা কিছু স্কিলস এবং গাইডেন্স এবং মেন্টরশিপ দরকার পড়ে সবার। সো এবং এই জিনিসটার মেন্টরশিপটার অভাবটা অ্যাকচুয়ালি কম বেশি অনেক বেশি থাকে। আমি যেটা নোটিস করেছি অনলাইনে অনেকেই অনেক পেইড কোর্স করে, বাট ওগুলো সবই থাকে আপনার রেকর্ডেড থাকে এবং লাইভ কোর্সগুলোর প্রাইসগুলো অনেক হাই হয়। আমি একটা এক্সাম্পল দিই। জানি না অ্যাকচুয়ালি এটা কেমন এক্সাম্পল হবে, বাট আমি শেয়ার করি বিকজ আমার এক্সপিরিয়েন্স ওইটার সাথে ছিল। যেমন হচ্ছে হার্ভার্ড ইউনিভার্সিটির লাইভ কোর্স নিয়ে আমি বলি, যেটা হচ্ছে আপনার ফ্রি সার্টিফিকেশনও আছে, আবার হচ্ছে নর্মাল লাইভ কোর্সও আছে। ওদের ইন্টারনাল ইউনিভার্সিটির লাইভ কোর্স নিয়ে বলবো না, বাট হচ্ছে ওদের ইউনিভার্সিটির লাইভ কোর্স যেগুলো হচ্ছে আপনার অন্যান্য প্ল্যাটফর্মের সাথে ইন্টিগ্রেট করে ওরা প্রোভাইড করছে। তো আমি দেখলাম যে ওখানে লাইভ কোর্সগুলোতে ওরা কিন্তু মেন্টরশিপ দেয়, যেটা আমাদের এখানে আমি জানি না কেমন। তো আমাদের যে কোর্সেস গুলা থাকছে এগুলা আমরা ডেফিনেটলি আমরা যেহেতু স্টার্ট করেছি, একটা ইনিশিয়েটিভ স্টার্ট করেছি, এখন এত কষ্ট করে একটা জিনিস স্টার্ট করেছি, এখন এটা হয়েছে তারপর শেষ করে দেওয়াটা হচ্ছে আমার কাছে এটা খুবই বড় একটা বোকামি আমার মনে হয়। বিকজ এত কষ্ট করে একটা জিনিস স্টার্ট করছি, এটা এক্সপান্ড করাটাই actually I think it's the best thing, because what we've started, I believe that it's a really good thing about teaching people first of all যে মানুষকে একটা জিনিস শেখানো, তারপর ওইটা দিয়ে সে কিভাবে আউটপুটটা বের করবে ওই জিনিসটা সোর্সিং করে দেওয়া। And I hope everyone is listening. Before I continue, I just want to check out the live section of the Facebook page. So please wait. আমাদের তানভীর স্যার এখনো আসে নাই, সে মেবি একটু আসছিল, মেবি আবার একটু বিজি হয়ে গিয়েছে। বাই দ্য ওয়ে আমাদের ক্লাস কিন্তু 4:30 থেকে স্টার্ট হবে, বাট হচ্ছে 4 PM থেকে আমরা স্টার্ট করেছি বিকজ অফ দ্য what do I say, this special event we have started just because of for all the designers, especially in the country, just in the country for now at this moment. We will go internationally, but let's focus in the country first. আচ্ছা, তানভীর ভাই আসুক, ততক্ষণ হচ্ছে আমি জাস্ট একটু ফেসবুকে আমি একটু স্ক্রল করি, কিছু জিনিস আমি দেখি, কিছু জিনিস একটু সার্ভ করি। In the meantime, we do have some questions. Let me just go through them. I have Samim Hussain. Then he's the first one to ask me how I am. I'm really fine right now at this moment. I was not fine just a few 10 minutes ago. আচ্ছা, আসিফ বিন হোসেন ক্লাস 4:30 থেকে স্টার্ট হবে, বাট হচ্ছে আপনার এখন জাস্ট এই সেশনটাই চলবে, স্পেশালি ডিজাইনার্স লাইফ। Before I start, I just want to introduce myself and then or till the trainer arrives. So আমি কিন্তু অ্যাকচুয়ালি এক প্রকার ডিজাইনারই বলতে পারেন। I came to Softwork as a designer, but I did shift because আমার ইন্টারেস্ট অন্যখানে ছিল। And আপনাদেরকে একটা কথা বলে রাখি, আমি ডিজাইনিং শেখার জন্য আমি লিটারেলি চারুকলাতেই ভর্তি হয়েছিলাম একটা সময়, বাট ওখান থেকে তারপর হচ্ছে অন্যান্য জিনিসগুলোতে আগাই। তো একটা টিপস আপনাদের সাথে আমি শেয়ার করি, সেটা হচ্ছে আমি দেখি যে অনেকেই খুব ভালো ভালো ডিজাইনিং কোর্সেসগুলো কমপ্লিট করে অ্যান্ড অনেক টুলসের অনেক অ্যাডভান্স অনেক কিছু শিখে, বাট একটা ল্যাকিং তাদের মধ্যে থেকে যায়। আই এম নট অফেন্ডিং এনিওয়ান, বাট হচ্ছে এই জিনিসটা হচ্ছে আমার একটা অবজারভেশন। তো সেটা হচ্ছে কি, আমরা যখন অ্যাকচুয়ালি ফাইন আর্টে পড়েছি, আমরা দেখেছি, আমরা যেটা এক্সপিরিয়েন্স করেছি, আমরা যেটা শিখেছি, প্রথম 3টা বছর আমাদের জাস্ট চোখটা তৈরি করতে হয়েছে যে কিভাবে একটা জিনিসকে অবজার্ভ করতে হয়, আমি একটা জিনিসকে কিভাবে অবজার্ভ করব, প্রত্যেকটা অবজেক্টের লাইন, ওইটা এই লাইনটা কি সোজা গিয়ে ডানে যাচ্ছে না বামে যাচ্ছে, কেন যাচ্ছে, বা এইসব জিনিসগুলো। আমাদের তানভীর ভাই, তানভীর স্যার, সরি,
He might be having a problem in attending. Let's wait. সো যেটা বলছিলাম চারকোলের যে বিষয়টা, সেটা হচ্ছে ধরেন এটাই যে আপনি ডিজাইন শিখেছেন, অনেক কিছুই শিখেছেন, টুলস শিখেছেন কিভাবে এটা ক্রিয়েট করতে হবে, লিফলেট ডিজাইন, ব্যানার্স, সব ধরনের ডিজাইনের যে ক্যাটাগরি থাকে, সব ধরনের রিসোর্সেসগুলা যেগুলো আপনার বিভিন্ন জায়গায় দরকার পড়ে, ওগুলো কিভাবে ক্রিয়েট করতে হবে ওগুলো শিখেছেন। বাট ক্রিয়েটিভিটির জন্য যেটা সবচেয়ে বেশি দরকার, যে নর্মাল ডিজাইন সবাই ক্রিয়েট করতে পারে, সবখানেই ক্রিয়েট করতে পারে, যে কেউই ক্রিয়েট করতে পারে। বাট আপনি দেখবেন কিছু ডিজাইন আছে স্পেশালি একটু ডিফারেন্ট থাকে, যেগুলো খুবই অ্যাটেনশন গ্র্যাব করে। টেক্সটগুলো এমন কিছু লাইন থাকে যেগুলো খুব অ্যাটেনশন গ্র্যাব করে, একটা মানুষের সাথে যে পড়ছে তার সাথে কানেক্ট করে। বা হচ্ছে কোনো ডিজাইন আমরা দেখি যে ওটা দেখার সময় আমরা আমাদের চোখগুলো খুব কমফোর্টেবল ফিল করে, বা হচ্ছে আমাদের মধ্যে কোন একটা প্রভাব বলবো না, বাট হচ্ছে একটা অভিঘাত ক্রিয়েট করে। সো এগুলো হয় মেইনলি হচ্ছে ফার্স্ট অফ অল আপনাকে অবজার্ভ করতে হবে। অবজারভেশনের পর থেকেই কিন্তু আপনি ক্রিয়েশনে যাবেন। আমি একটা জিনিস শিখার আগে কিন্তু, শিখার পাশাপাশি কিন্তু আপনাকে অবজার্ভ করতেও হবে। সো এটা একটা সাজেশন যে আপনারা শিখছেন, বাট অবশ্যই এই কাজটা করবেন যে শিখার পাশাপাশি আপনি ভালো ভালো জিনিসগুলো, ভালো ভালো ডিজাইনার্সদের ডিজাইনগুলো অবজার্ভ করবেন, যে ওরা এমন কি করেছে যেটা হচ্ছে ওদের কাজটা সবার থেকে ডিফারেন্ট। Is everyone hearing me? I'm just taking an affirmation because I'm just keeping on talking, and like I can see that everyone, I hope everyone is listening attentively, যে কারণে হচ্ছে হয়তো কেউ টেক্সট করছে না। বাই দ্য ওয়ে আজান দিচ্ছে, আমি জাস্ট কয়েকটা মোমেন্টের জন্য অফ যাচ্ছি। Okay, great. আচ্ছা, বাই দ্য ওয়ে আমি বলে রাখি, দিস ইজ এন তানজিদ আজান ফেসবুক লাইভে কমেন্ট করেছিলাম। থ্যাংক ইউ, রিয়েলি থ্যাংক ইউ। আই এম জাস্ট গোয়িং অন টু দ্যাট। We still have 16 minutes for us. That's a really long time. No worries. So আজানের জন্য আমি just I'm staying off for a while. ছিল, নামাজ ছিল, সবার জন্য একটু he was a bit busy. So I've seen that Tanjid, he has said that, Tanjid, thank you for what you have written. I'm just saying আপনাদের কোর্সের কোয়ালিটি অনেক ভালো, মাশাআল্লাহ, বাট কোর্সের প্রাইস আপনাদের মতো মিডল ক্লাসের জন্য অনেক টাফ। এই দিক দিয়ে একটু বিবেচনা করবেন। হ্যাঁ, আমরা ওইটা বিবেচনা করেই আমরা অ্যাকচুয়ালি সবকিছু রেডি করেছি। তো মেইনলি হয়তো আপনি ভাবছেন অ্যাকচুয়ালি যে কোর্সের অনেক কোয়ালিটি, বাট হ্যাঁ, সব স্টুডেন্টের জন্য খুব টাফ হয়ে যাচ্ছে কোর্সের প্রাইসটা অ্যাকচুয়ালি। তো এটা নিয়ে আমি আপনাদেরকে কিছু ইনসাইটস দিই কেন অ্যাকচুয়ালি কোর্সটা এরকম প্রাইস। আবার আমরা কিন্তু 50% ডিসকাউন্ট রেখেছি। আমি জানি না আপনি এই ধরনের কোর্সগুলো অন্যান্য ইনস্টিটিউশনে দেখেছেন কিনা, লাইভ কোর্সগুলো স্পেশালি। আমি কিন্তু রেকর্ডেড কোর্স বলবো না, এক্সাম্পল দিব না। আমাদের কান্ট্রিতে ঢাকাতে কিন্তু অন্য একটা জায়গায় লাইভ কোর্স আছে যেখানে আপনার জাস্ট একটা সফটওয়্যারের কাজ করানো হয় 36,000 টাকা, লাইভ কোর্স।
আপনি জানি না ওরা কি রিসোর্স দিচ্ছে, বাট আশা করি খুবই ভালো কিছুই দিচ্ছে, যেটার জন্য ওরা এত কিছু এই অ্যামাউন্টটা নিচ্ছে। বাট ওইটা যাই হোক, আমি কম্প্যারিজনে না যাই। আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, আপনি অ্যাকচুয়ালি দেখেন যে এই কোর্সের জন্য আপনাকে কি পরিমাণ ভ্যালুটা প্রোভাইড করা হচ্ছে। এখন টাকার সাথে কিন্তু আমি যদি কম্পেয়ার করি, অ্যাকচুয়ালি এটার প্রাইস কিন্তু আরো বেশি থাকার কথা। ফার্স্ট অফ অল ইউএক্স এর আপনি হয়তো জানেন যে কান্ট্রির মধ্যে ইউএক্স এর কোর্সগুলো কত জায়গায় করাই থাকে, যদি করাই থাকে আর কি। সেটাই বলছি যে অ্যাকচুয়ালি মানে দেখেন এটা কি পরিমাণ অ্যাভেলেবল আছে নাকি নাই, সবাই করাতে পারছে নাকি পারছে না। বিকজ ইউএক্স হচ্ছে এমন একটা সেক্টর যেখানে হচ্ছে আপনার ইটস নট জাস্ট ডিজাইনিং। ইউএক্স হচ্ছে, আমি জাস্ট একটা এক্সপ্লেন করি আপনাকে, জাস্ট শর্ট একটা এক্সপ্লেনেশন। আপনি যত রকমের প্রোডাক্ট দেখেন, আপনি একটা ল্যাপটপ ইউজ করছেন, এটা কিন্তু একটা ইউএক্স আছে। আমি সফটওয়্যারের কথা বলছি, আমি প্রথমে ডিভাইসের কথা বলছি আপনাকে। একটা ল্যাপটপ যখন সাজানো হয়, ওটার পিছনেও কিন্তু একটা ইউএক্স থাকে। ইউএক্স বলতে ইউজার এক্সপিরিয়েন্স, ইউজার ওই ল্যাপটপটা থেকে কিভাবে এক্সপিরিয়েন্স করবে। যেমন এক্সাম্পল দিয়ে একটা এপলের ম্যাকবুক ইউজার এক্সপিরিয়েন্স করে, ডিভাইসটা থেকে যে পরিমাণ এক্সপিরিয়েন্সটা পায়, ওটা কিন্তু একজন ইউএক্সই ডিজাইন করে, ইউএক্স ডিজাইনার বলে। একজন ইউএক্স ডিজাইনার কিন্তু জাস্ট সফটওয়্যার ডিজাইন করে না, সে কিন্তু ইউজারদের এক্সপিরিয়েন্সটা ডিজাইন করে। সো জিনিসটা এতই ডিপ যে অ্যাকচুয়ালি অনেকে ভাবে কি ইউএক্স ইজ জাস্ট লাইক একটা সফটওয়্যার ইন্টারফেস মানুষ দেখতেছে। নো, ইটস ইউআইটা হচ্ছে আপনার ইন্টারফেস, বাট ইউএক্স হচ্ছে অনেক ভাস্ট একটা ফিল্ড। আমরা ওয়ার্ল্ডের থেকে যত আর্টিফিশিয়াল জিনিস, যত আর্টিফিশিয়াল বিল্ডিং থেকে শুরু করে একটা, আপনার যদি আমি বললাম যে কোনো ধরনের ডিভাইস, যে কোনো ধরনের টুলস, সবকিছুর পিছনেই কিন্তু একটা ইউএক্স থাকে, ইউজার এক্সপিরিয়েন্স যেটা আমরা বলি। এবং এগুলো কিন্তু আপনার ইউজার বিহেভিয়ার বলেন, ইউজার পার্সোনার উপর ক্রিয়েট করে, যেগুলো আমরা অবশ্যই কোর্সে থাকছে। আমাদের হিরা স্যার, হি ইজ রিয়েলি বিজি আই গেস, বিকজ আমি হচ্ছে তার থেকে টাইমটা অ্যাকচুয়ালি নিয়ে নিয়েছি, তার টাইম 4:30 থেকে, বাট হচ্ছে আমি অ্যাকচুয়ালি তার থেকে টাইমটা গ্র্যাব করে নিয়েছি। Yet he gave me his দেখা time. যাচ্ছে না, বাকি Yes, একটু কমেন্ট করুন। everything is okay. সবই ঠিক আছে, সবই ঠিক আছে ভাই। তানজিব, আপনার আমাকে হচ্ছে দেখা যাচ্ছে? জি, আপনাকে দেখাও যাচ্ছে, আপনার কথা শোনাও যাচ্ছে। জি, থ্যাংক ইউ। আপনি কি শুনতে পাচ্ছেন? জি জি, শুনতে পাচ্ছি, এতক্ষণ শুনেছি, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, কোনো প্রবলেম নেই। সো তানভীর স্যার এসেছেন। তানভীর স্যার, আমি জাস্ট আপনার থেকে একটা জিনিস জানতে চাই, সেটা হচ্ছে ধরেন এই কোর্সে অ্যাকচুয়ালি আপনি কি কি রেখেছেন যেগুলা ধরেন অ্যাকচুয়ালি খুবই ভ্যালিউ প্রোভাইড করবে। জাস্ট ফিউ পয়েন্টস যেগুলো একটু শেয়ার করলে অ্যাকচুয়ালি বেটার হবে। আচ্ছা, আমি একটু সময় নিচ্ছি। হ্যাঁ অবশ্যই। কারণ অনেকেই ক্লাস লিংক এখনো পাইনি, ক্লাস লিংকটা আমি পার্সোনালি তাদেরকে মেলে দিয়ে দিচ্ছি। আর এটা এই বিষয়ে গত ক্লাসে বিস্তারিত আমি তাদের সবাইকে বলেছি, তারা শুনেছে লাস্ট ক্লাসে। তো যেটা এখন আমি আবার একটু ক্লিয়ার করে দিচ্ছি। তার আগে আমি একটু এটা পাঠিয়ে দিচ্ছি সবাইকে, আমাকে জাস্ট 1 মিনিট। ওকে, ইন্টার্নশিপের ব্যবস্থা, জি হ্যাঁ, ইন্টার্নশিপের অ্যাকচুয়ালি ব্যবস্থা আছে। ইন্টার্নশিপ বলতে হচ্ছে কি ধরেন, আমি জানি না অ্যাকচুয়ালি শেয়ার করাটা ঠিক হবে কিনা, বাট আমি শেয়ার করি আপনাদের সাথে। ইন্টার্নশিপের একটা ব্যবস্থা বলতে, ইন্টার্নশিপ থাকবে হচ্ছে আপনার ধরেন একটা কোম্পানির, আপনি যখন কাজ করে থাকবেন একটা কোম্পানির জন্য, সেটা যদি রিমোটলিও হোক বা কোম্পানির ইনসাইড হোক, কোম্পানির আউটসাইড হোক, ওইটাও কিন্তু আমরা অ্যাকচুয়ালি ইন্টার্নশিপেই ওটা আমরা ওভাবেই ইন্টার্নশিপটা আমরা রেডি করব। প্লাস হচ্ছে ওইটারই হচ্ছে আমাদের প্ল্যানিংটা সেট আপ করা আছে সব কিছু। প্লাস হচ্ছে এটাই যে আপনি যেটা বলেছেন ইন্টার্নশিপের ব্যবস্থা। অ্যান্ড ইন্টার্নশিপ মানে হচ্ছে কিন্তু আপনার এক্সপিরিয়েন্স। ইন্টার্নশিপ ইজ নট লাইক জাস্ট আ সার্টিফিকেট, আমি একটা জিনিস শিখেছি ওইরকম না। একটা কোম্পানিতে আপনি কাজ করেছেন কারোর আন্ডারে, কারোর সুপারভিশনে, ওইটা থেকে আপনার এক্সপিরিয়েন্সও অ্যাড হচ্ছে, আপনার রেকগনিশনও অ্যাড হচ্ছে, আপনার সার্টিফিকেশনও অ্যাড হচ্ছে। আর ওইসব বিষয় তো, আচ্ছা স্যার কিছু বলবেন? হ্যাঁ হুমা, আপনার কোশ্চেনের অ্যান্সার দিতে চাচ্ছিলাম। জি বলেন। আচ্ছা, আপনার কোশ্চেনটা কি ছিল, একটু আবার করবেন? যে আমি এই কোর্সে অ্যাকচুয়ালি কি কি থাকছে? এই কোর্সের মধ্যে ধরেন আমি যেটা বলছি, ধরেন কোর্স তো অনেক আছে,
আমি জানি ইউএক্স ইউআই নিয়ে কেমন কোর্স আছে আমি সেটা জানি না, বাট হচ্ছে কোর্স তো অনেক আছে। যেটাই হোক, আপনার কোর্সের ধরেন এমন স্পেশাল কি জিনিস আছে যেটা অ্যাকচুয়ালি আপনি মনে করেন যেটা খুবই ভ্যালুয়েবল? আমি সব জিনিসের সবকিছু কোর্সের সব ডিটেলস এর কথা বলছি না, বাট যেগুলো খুবই আপনার ইউনিক, যেটা আচ্ছা অ্যাকচুয়ালি জাস্ট আপনি প্রোভাইড করবেন। আচ্ছা মেন্টর এখানে আমি একটা কথা বলি, হুমায়ুন, একটা কথা বলি। আসলে আপনি যদি দেখেন, যদি কম্পেয়ার করেন, আমি বেসিক্যালি আদার্স কোন ইনস্টিটিউশনকে খাটোও করব না, ছোটও করব না। আপনি না ধরে নেন যে মডিউল একই, সবকিছুই একই, ধরে নেন সবকিছু একই, বাট ডেলিভার করার যে প্রসেসটা, আই থিঙ্ক আমি মনে করি আমি যেভাবে স্টুডেন্টদেরকে ডেলিভারি জিনিসটা অলরেডি দিয়ে আসছি, বা আমাদের এই অ্যাডভান্সড কোর্সের যে ডেলিভারিটা প্রোভাইড করব, আই থিঙ্ক ওই ডেলিভারি সিস্টেমের কারণে ওদের বুঝতে আরো ভালো হবে, বুঝতে সুবিধা হবে, এবং ওরা কিন্তু মার্কেট প্লেসে ভালোভাবে কাজ করতে হবে। আর যেটা মেইন পার্ট আমি মনে করি সেটা হচ্ছে যে ফ্রিল্যান্সিং এর যে লাইভ ক্লাসের যে বিষয়টা থাকছে, মানে এখানে ফ্রিল্যান্সিং সাইট গুলোতে অ্যাকাউন্ট করার পাশাপাশি, মানে আমিও স্টুডেন্টদের সাথে অ্যাজ এ পার্টিসিপেট হয়ে কাজ করব, সবাই একসাথে কাজ করব এবং লাইভ ক্লাসে কাজ করব। এভাবে না জাস্ট অ্যাকাউন্ট করে দিব, বাসায় গিয়ে আপনি কাজ পেলে পাইলেন, না পাইলেন ওরকম কিছু না। কাজ করব লাইভ ক্লাসেই, আমরা কাজ করব ক্লাসে, আমরা ওয়ার্ক সাবমিট করব, সবকিছুই করব, মানে লাইভ ক্লাসে আপনারা যা হবে যা হচ্ছে সবই লাইভে আপনারা দেখতে পাবেন। ইভেন প্রবলেম সলভিংও লাইভ হবে। ইভেন আলহামদুলিল্লাহ এই যাবৎকালের রেকর্ড যদি বলে, কোর্স চলাকালীন স্টুডেন্টরা যখন ইনকাম করে, এমনও হয় যে কোর্স চলাকালীনই কন্টেস্টে উইনার হয়ে যায়, বা ফাইবার থেকে কাজ একসেপ্ট করে যায়, সাথে সাথে ডলারটা চলে আসে। ইভেন লাইভ ক্লাসেও এরকম রেকর্ড আছে। ইনশাল্লাহ এবং এই ব্যাচে এবং এই আপনাদের এখানকার যে ব্যাচের স্টুডেন্ট গুলো আমি যা দেখেছি, তারা অল আর অ্যাক্টিভ, খুবই ভালো। তারা তারা যদি আমাদের এই অ্যাডভান্স কোর্সটাতে আসে, আই থিঙ্ক তারা আরো ভালো করতে পারবে। এবং এখানেই মনে করেন যে অপরচুনিটিটা থাকবে, যেটা আমি এর আগেও বলেছি, লাইভ ক্লাস থাকা মানে আপনার যদি লাক ফেভার করে, আল্লাহ যদি সহায় হয়, এই লাইভ ক্লাসের মাধ্যমে আপনার আউটসোর্সিং এর প্রথম ইনকামের অপরচুনিটিটা চলে আসবে। ঠিক আছে, কিন্তু প্রথম ইনকাম হলে অনেকে ট্রিট দেয় না, আমার রিকোয়েস্ট থাকবে আমাকে ট্রিট অবশ্যই দিবেন আপনারা, যারা প্রথম ইনকাম আমাদের কোর্স থেকে করবে, এটা আমার রিকোয়েস্ট থাকবে। আমি ট্রিট খুব পছন্দ করি। আমি এই ট্রিটের অংশীদার হতে চাই। আচ্ছা ইনশাল্লাহ স্টুডেন্টরা দিবে, এখানে সমস্যা কিছু নেই, দিবে। না দেখি, আমার বুঝছেন এত ইন্টারেস্ট আছে অ্যাকচুয়ালি, আমি মনে মনে চিন্তা করছি কি এই কোর্সটা তানভীর এই কোর্সটা আমি চুপচাপ করবো, আমি কাউকে বলবো না, বাট আমি করব, বুঝছেন। এই আমি এক কাজ করি, আমি সালমানকে পাঠাচ্ছি আপনার কাছে, একটা অ্যাডমিশন ফর্ম নিয়ে পাঠাচ্ছি, আপনি ভর্তি হয়ে যান আজকে। আমি ভাবো ভাই, আপনি তো আছেন, আমি আপনার কাছে যে কোনো টাইমে এসে আমি হয়ে যাব, বিকজ হচ্ছে আমার এটা নিয়ে আমার নিজেরই যে পরিমাণ ইন্টারেস্ট আছে। আচ্ছা, সো ইটস 4:25, আমরা হয়তো 4:30 ক্লাস স্টার্ট হবে, বাট আমরা চাই হয়তো যদি 5 মিনিট লেট হয় বা ম্যাক্সিমাম 10 মিনিটস, আমরা ম্যাক্সিমাম হলে 4:40 থেকে আমরা 4:40 পর্যন্ত থাকবো। আমি এই ছাড়া এরপর আমি নাই। তো আচ্ছা, আমি জাস্ট একটা কেস স্টাডি আপনাদেরকে বলছি, এটা হচ্ছে আমার স্পেশালি ফ্রিল্যান্সিং ক্ষেত্রে। জিনিসটা রিপিটেটিভ হবে নাকি জানি না আমি, বাট হয়তো কথাটা অন্য কিছু বলছিলাম, যেটা হচ্ছে এটার সাথে একটু রিলেটেড থাকতে পারে, অ্যাবাউট দ্য লার্নিং অ্যান্ড your career, the steps about building your career, your social proof and your social presence, your identity on the internet and everything. আচ্ছা, তানজিদ ট্রিট দিবে না? ওকে, তো যেটা বলছিলাম যে অনেক টাকা দিয়ে একটা কোর্স করেছি, বাট আমি অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে কোর্সটা শিখছি অনেক ভালোভাবেই, অনেক কিছু শিখেছি, অনেক কিছু জানি, বাট এরপর না আমি আর দেখা যাচ্ছে আর আগাইতে পারছি না। যে কোর্সটা করছি আপনার, এরপর সবই শেষ বলা যায়। আমার টাইমটা ইনভেস্ট হলো, তারপর হচ্ছে আমার যেটা বললাম, আবার বলছি যে আমার স্কিল, আমার ব্রেইন, আমার টাকা সবকিছু ইনভেস্ট হয়েছে, বাট দেখা গেল আমি অনেক ভালো কিছুই শিখলাম, বাট যে আউটপুটটা বের করতে পারছি না। সো স্পেশালিটিটা কি আপনার কাছে? ধরেন আমি বলি, এটা করার পর
যে এটা অ্যাকচুয়ালি খুবই ফ্রাস্ট্রেটিং একটা ব্যাপার হয়ে যায়। আমি অনেক কিছুই জানি বাট আমি কিছু করতে পারছি না। এটার চেয়ে আমার মনে হয় না যে অ্যাকচুয়ালি এটার চেয়ে বড় ডিপ্রেশনের কিছু আছে বলে, বিকজ এই জিনিসটা আমি অনেকদিন ধরে ফেস করে আসছি। এটা আমার একটা সময় ছিল। সো তাই আমি বলছি জিনিসটা ইটস ফ্রম অ্যান এক্সপিরিয়েন্স, ইটস নট অ্যাবাউট জাস্ট অ্যাবাউট দ্য নলেজ। তো এখন যেটা আমি বলতে চাচ্ছি, ধরেন আমার কাছে এমন একটা অপরচুনিটি আসলো, যেটা হচ্ছে একটা কোর্সই বলি, যেটা এই কোর্সটা আমার কাছে আসছে এবং এই কোর্সের মধ্যেই আমার অ্যাকচুয়ালি একটা ট্রেনিং এর আমার কোর্সের একটা অংশই থাকছে যে আমাকে ওয়ার্ক সোর্সটা করতে হবে এবং মেন্টরের গাইডেন্সে স্টেপ বাই স্টেপ, যেটা হচ্ছে কোর্সের মাঝখানে তামিল ভাই যেটা বলছেন যে আমি ওয়ার্ক সোর্সটা করবো প্লাস জার্নটাও করবো। অ্যাটলিস্ট আমার প্রথমটা দিয়ে শুরু হবে, এরপর তো বাড়তে থাকবে। আমি বলে রাখি আমাদের তানভীর স্যার কিন্তু এতই ক্লায়েন্ট পায় যে অ্যাকচুয়ালি সে নিজে অ্যাকচুয়ালি কম বেশি অনেক ব্যস্ত থাকে। আই এম নট লাইক ব্র্যাগিং বা আই ডোন্ট নো সে কিভাবে নিবে কথাটা, বাট হচ্ছে আই ফিল রিয়েলি প্রাউড অফ হ্যাভিং সামওয়ান লাইক হিম। থ্যাংক ইউ। No, this is not just about feeling proud. It's like it's more than that. So I can't just like মানে এক্সপ্লেন করতে পারতেছি না। এক্সপ্লেন করার দরকার নেই আপনি। তামিল ভাই আচ্ছা 4:28, তো আমি জাস্ট আর 5টা মিনিট নিব। আমি সবাইকে জাস্ট এই জিনিসটা শেষ করি। তো একজনে আস করছিল, আমরা অনেকে আস করছে কোর্সের প্রাইসটা অ্যাকচুয়ালি এত বেশি কেন। তো আপনি চিন্তা করে দেখেন, আপনি একটা কোর্স করছেন, এই কোর্সটা থেকে আপনি আপনার ক্যারিয়ারটা স্টার্ট করছেন। কোর্সের পর কিন্তু আপনার দেখা যায় অনেকে কোর্স করে কিন্তু ক্যারিয়ার নিয়ে কি করবে এরপর ভাবতে পারে না। একটা জিনিস শিখছে বাট ওটা নিয়ে কিভাবে আগাবে সেটা সে অ্যাকচুয়ালি আর পথটা পায় না। বাট আপনি যদি ধরেন আপনার কোর্সের মধ্যেই সবকিছু খুব ভালোভাবেই শিখছেন, আমি কিন্তু বলছি না যে ইটস জাস্ট আ কোর্স, ডেফিনেটলি এটার অনেক ভ্যালু আছে। যে পরিমাণ যে মডিউলটা আমার স্যার শেয়ার করেছে plus everything that he's providing is more than what the price we are just giving it away is more than that, the value of the course. So what I'm saying is that just imagine this, that you started earning in just during the course. That's what's actually going to happen. And I have seen a lot of people that they still feel like not assured, that মানে শিওর না হ্যাঁ এই কাজটা কেমনে হবে, অ্যাকচুয়ালি এটা কেমনে পারবে। we have went through this process, আমরা এই প্রসেসটা দিয়ে গিয়েছি বলে অ্যাকচুয়ালি আমরা এটা নিয়ে আমরা অ্যাসিওরেন্স দিতে পারছি। আমি যে একটা জিনিস জানি বাট আমি ওই প্রসেসটা দিয়ে যাইনি, কিন্তু আমি কিন্তু এটা নিয়ে কখনো অ্যাসিওরেন্স দিতে পারবো না। এটাই বলছিলাম যে কোর্সে আপনার ট্রেনিং থাকবে গাইডেড স্টেপ বাই স্টেপ, 6 স্টেপের আমাদের যেটা থাকে অ্যাকচুয়ালি, উইচ ইজ জাস্ট কোর্সের একটা পোর্শন, জাস্ট আর কিছুই না। এছাড়া তো ফুল আপনার একটা টোটাল মেন্টরশিপ, মেন্টরের গাইডেড একটা আপনার কোর্সটা থাকছে, ইউএক্স ইউআই অ্যান্ড গ্রাফিক ডিজাইন, তাও একটা না, জাস্ট ইউএক্স ইউআই অ্যান্ড গ্রাফিক ডিজাইন। বিকজ ইউএক্স গ্রাফিক ডিজাইন ছাড়া আবার ইউএক্স ইউআই হয় না। আমি অনেককে দেখেছি জাস্ট ইউএক্স ইউআইটা শিখতে চাচ্ছে, বাট আপনাকে তো আগে বেসিকটা জানতে হবে, ডিজাইনটা জানতে হবে, তারপর আপনি ইউএক্স ইউআইতে যেতে পারবেন। সো এই জিনিসটা অ্যাকচুয়ালি সবার রিয়েলাইজ করতে হবে। আমি একটা জিনিস অর্ধেক শিখাতে, আমরা চাই না কাউকে অর্ধেক শিখায় ছেড়ে দিতে। সো আমি হয়তো এখানে ডিরেক্টলি অনেক কিছু বলতেছি, অনেকে অনেক কিছু ভাবতে পারে, বাট দিস ইজ দ্য রিয়ালিটি। What I'm saying is just the reality. That's why I feel I am daring to share what I'm saying, what I've just shared. তো এটাই থাকছে এখন সবকিছুর জন্য। I hope I have explained I got to explain everything to you, to all of you, what it's actually about, what this course is actually about, not just learning your skills and developing guided by your mentor, not just that, it's also about starting your career during the course. So at least you will not regret, no one will regret about it, I can assure you that. আচ্ছা, সো আমি আমার কথা শেষ করছি, বাট এটাই যে আমি তানভীর স্যার যেমন মেন্টর, আমি জানি অ্যাকচুয়ালি ওনার স্টুডেন্টরা কি পরিমাণ ওনাকে অ্যাকচুয়ালি মানে পাগল বানায় বলতে গেলে।
সারাক্ষণ আমি জানি না, আমি দেখছি যে অ্যাকচুয়ালি কম বেশি অনেকেই খুবই ওনার সাথে ওনাকে প্রায় কন্ট্যাক্ট করতে থাকে স্টুডেন্টরা। আচ্ছা, আমি জাস্ট লাস্ট একটা কোয়েশ্চেন আনসার করে আমি চলে যাব অ্যান্ড উইল গেট টু দ্য ক্লাস। ইটস 4:32, 2 minutes ওভার অলরেডি। স্যার, গ্রাফিক রিলেটেড জবের ক্ষেত্রে কি কোনো প্ল্যানিং আছে এই কোর্স, নাকি অনলি ফ্রিল্যান্সিংকে টার্গেট করে বানানো? অবশ্যই ফ্রিল্যান্সিংকেই জাস্ট টার্গেট করে বানানো, বাট হচ্ছে জবের ক্ষেত্রে অ্যাটলিস্ট আমি একটা জিনিস আপনাকে বলে রাখি, আপনার যখন পোর্টফোলিওটা যখন বিল্ড আপ হয়ে যাবে, আপনি যখন ফ্রিল্যান্সিং করবেন, আপনার ওই পোর্টফোলিওটাই আপনার জবের ক্ষেত্রে আপনাকে আউটস্ট্যান্ড করাবে অ্যাকচুয়ালি। বিকজ সবখানে বিকজ আমি জানি, আমি চারুকলা থেকে পড়ে আসছি, আমি অ্যাটলিস্ট জানি যে সবাই কিন্তু সিভির চেয়ে কিন্তু পোর্টফোলিওটা দেখতে চায়। আপনার সিভি দেখে, বাট পোর্টফোলিওটা খুবই প্রেফার করে। আপনি কি করছেন এটা, আপনার পোর্টফোলিও বলতে হচ্ছে আপনি কি কি করেছেন, কোন কোন জায়গায় কাজ করেছেন, আপনার টোটাল কাজের যে একটা ফাইল, বা তারপর আপনার সোশ্যাল মিডিয়াতে প্রেজেন্স, আপনার সবকিছুই ওরা দেখে। ইটস নট জাস্ট অ্যাবাউট দ্য সিভি, এটাই আর কি। So I'm leaving now, and I hope you all enjoy this journey with our sir, and good luck. Okay, Human, thank you. আমি অ্যাকচুয়ালি আপনাকে মনে হচ্ছে আমি খুব ডিস্টার্ব করছি। না না, অ্যাকচুয়ালি আপনার শিডিউল আছে, সো আমি অ্যাকচুয়ালি টাইমটা আপনার থেকে নিয়েছি বিকজ হচ্ছে এটা খুব দরকার। আমার ফেসটা লাল মনে হচ্ছে লাইটের কারণে, আমি তো না, অ্যাকচুয়ালি পারফেক্টলি লাগছে। ইউ লুক পারফেক্ট। ঠিক আছে, আমি তাহলে শুরু করে দেই। হ্যাঁ, আপনি হচ্ছে ওকে, আপনি স্টার্ট করেন তাহলে। I'm going off. Goodbye, everyone. Thank you for giving me time, sir. Thank you so much, Mumbai. Thank you. আচ্ছা, একটু কনফার্ম করি, আমার চেহারা, আমার ডেস্কটপের চেহারা, মানে আমার স্ক্রিন প্লাস আমার কথা সবকিছু ওকে আছে কিনা কনফার্ম করেন। আচ্ছা, আমি তানজিদের সেই প্রশ্নের একটা অ্যান্সার দিতে চাচ্ছি যেটা হুমাম অলরেডি বলেছে। ঠিক আছে, একটু ক্লিয়ার করে দিচ্ছি। আচ্ছা, স্ক্রিন ক্লিয়ার না হোক, আমাদের আমি থার্ড পার্টি ভিডিও রেকর্ডার দিয়ে রেকর্ড করছি, আপনারা ক্লাস শেষে এটা এইচডি কোয়ালিটির ভিডিও ইনশাআল্লাহ গ্রুপে পেয়ে যাবেন, সমস্যা না। আমি একটু রেকর্ডিংটা স্টার্ট করে নিই। আচ্ছা সিফাত, একটু বড় প্রশ্নটা আপনি করেন, সমস্যা নেই, আমি তানজিদের প্রশ্নের উত্তরটা দিয়ে নিই। ফ্রিল্যান্সিং কে টার্গেট করে আর জবকে টার্গেট করে দুটোর মধ্যে একটু তফাৎ আছে, হ্যাঁ, একটু জেনে নেন। দুটোর মধ্যে মানে একটু মেজর তফাৎ আছে। আপনারা যারা, মানে আমরা যারা ফ্রিল্যান্সিং করি, আলহামদুলিল্লাহ ভালো আছি, আমরা যারা ফ্রিল্যান্সিং করি বা আমরা যারা জব করি, আমি একটু এই জিনিসটা ক্লিয়ার করি, এটা আপনাদের আই থিঙ্ক ব্রেইনটা ক্লিয়ার করবে। এটা হয়তো বা ক্লাস রিলেটেড না, বাট আমরা ক্লাসে আজকে পোর্টফোলিও নিয়ে আলোচনা করব, বাট একটু আলোচনা করে নিই, আই থিঙ্ক এই জিনিসটা আপনাদের জন্য বেটার হবে আমি মনে করি। ফ্রিল্যান্সার এবং আপনি মনে করেন যে জব, আমি যদি তিনটা ক্যাটাগরি লিখি, ডিজাইন জব, আমি যদি আরেকটা ক্যাটাগরি লিখি সেটা হচ্ছে গিয়ে মেন্টরশিপ। একটু টেকনিক্যালি ভাবে যদি আমি অ্যান্সার দেই, আপনি যদি তিনোটাই একসাথে করেন আপনি মরে যাবেন 2 দিন পর, অনেস্টলি স্পিকিং আপনি মরে যাবেন। কারণ আপনি ফ্রিল্যান্সিং যখন করবেন, স্বাভাবিকভাবে আপনার ক্লায়েন্টের রাত মানে আপনার সকাল, আপনার সকাল মানে আপনার ক্লায়েন্টের রাত, মানে অপোজিট টাইম ডিরেকশন। সো আপনাকে কিন্তু রাতের বেলা ফ্রিল্যান্সিং করতে হবে, আপনি সকালবেলা আবার অফিসে যাবেন। এটা আসলে ডিজাইন জব হোক আর যে জবই হোক, মেন্টরশিপটা জবের সাথে রাখছি কারণ ডিজাইন অনেকেই পারে বাট সবাই শেখাতে পারে না, এটা খেয়াল রাখবেন। ফ্রিল্যান্সার আছে অনেক, ডিজাইন জব করছে বাট শেখাতে পারে না। আমি দেখেছি এরকম যে শেখাতে গিয়ে হয় জড়তার কারণে ঠোঁট কাঁপতেছে বাট হাত ভালো চলতেছে, কালার কম্বিনেশন ভালো, ডিজাইনের কনসেপ্ট ভালো। সো এখানে একটু মনে রাখেন, আপাতত আমার যদি আপনি প্ল্যানিং জিজ্ঞেস করেন যে হ্যাঁ তাহলে আমাদের প্ল্যানিংটা কি, আমাদের কি করা উচিত, আমি মেন্টরশিপটা আপাতত একদম বাদ দিচ্ছি, কারণ অ্যাজ এ বিগিনার আপনারা আছেন, আপনারা আগে শিখবেন, আপনারা তারপর কাজ করবেন। সো ফ্রিল্যান্সিং এর বিষয়টা হচ্ছে আপনি কাজ করবেন,
তফাৎটা বুঝে নেন। হ্যাঁ, আমি তফাৎটা বুঝাই দিচ্ছি। এটা হচ্ছে 9টা থেকে 6টা। আর যদি আপনি নাইট কাউন্টিং ধরেন যে তাহলে ফ্রিল্যান্সিং কয়টা থেকে করবেন? আপনি রাত 10টা থেকে বসে যাবেন, 3টা পর্যন্ত চলবে। তারপর আপনি সকালে উঠে অফিসে যাবেন। তো এরকম করলে বেশি দিন আপনি বাঁচবেন না। কিছুদিন পরে দেখবেন যে শেষ, ও টাকা টাকা আছে, সবই আছে, বাট আপনি নাই। সো আমার পরামর্শ থাকবে, যদি আপনি আমার অ্যাডভাইস চান, কারণ আমাদের এখানে অনেক স্টুডেন্ট আসে যারা জব করে। ইভেন আমি সোনালী ব্যাংকের কিছু এমপ্লয়িও আমি গ্রাফিক ডিজাইন শিখিয়েছিলাম। ওদের মনে করেন যে 10টা থেকে 4টা অফিস, ওদের প্রবলেম হয় না। ওরা ক্লাস করতো, প্লাস ওরা বাসায় গিয়ে 9টা 10টা থেকে ফ্রিল্যান্সিং করতে 1-2 ঘন্টা কাজ করতে বেশি, আবার জবের দিকে সকালে চলে যেত। বাট আমার পরামর্শ, আপনি যদি ফ্রিল্যান্সার হন, আপনি ফ্রিল্যান্সিং করবেন। আর আপনি যদি জব করেন, যদি ডিজাইনের জব করেন, আপনি ডিজাইনের জবই করবেন। কিন্তু যদি আপনি বলেন যে না ভাই, আমি অন্য অন্য সেক্টরে জব করছি, ফ্রিল্যান্সিংটাকে পার্ট টাইম রাখতে চাচ্ছি, সেক্ষেত্রে অনলি 2 ঘন্টা যারা পার্ট টাইম চাচ্ছেন, ফ্রিল্যান্সিং যারা পার্ট টাইম করবেন বা অলরেডি যারা করছেন, আমার পরামর্শ থাকবে 2 ঘন্টা। যদি পার্ট টাইম হয়, ফুল টাইম আপনি একদম 8 ঘন্টা দেন, আমার সমস্যা নেই। কিন্তু তফাৎটা দেখে নেন, ফ্রিল্যান্সার আর ডিজাইন জবের যে মেইন, এটা দেখে নেন। আপনাকে প্রত্যেকদিন এসে ক্লায়েন্ট সোর্সিং করতে হবে, বাট জবের ক্ষেত্রে আপনাকে কোনো ক্লায়েন্ট সোর্সিং করতে হবে না। ঠিক আছে? এখানে জবের ক্ষেত্রে আপনার পার্মানেন্ট ক্লায়েন্ট থাকবে। একজন ক্লায়েন্টের নাম থাকবে চেয়ারম্যান, আরেকজন ক্লায়েন্টের নাম থাকবে এমডি, আরেকজন ক্লায়েন্টের নাম থাকবে ম্যানেজার। মানে আপনার কোম্পানির যে যে আপনার বসরা থাকবে, তারাই বেসিক্যালি আপনার ক্লায়েন্ট হিসেবে থাকবে। সো এখানে মনে করেন যে পেমেন্ট তো আপনাকে আনাইতে হবে, আউটসোর্সিং করে আনাইতে হবে। এখানে আপনি যেটা পাবেন এজ এ স্যালারি হিসেবে পাবেন। এখন বুঝে নেন, এটা তো সিম্পল, আমরা জানি, এই তফাৎটা আমরা জানি। কিন্তু যদি আপনি ইউএক্সটাকে বেস করেন, যে আপনি ইউএক্স স্কিলটাকে আপনি যদি বেস করেন, অবশ্যই ফ্রিল্যান্সার যদি হতে পারেন, আপনার ইউএক্স স্কিলটা অনেকখানি বাড়বে। কেন বাড়বে? কারণ আপনি ক্লায়েন্ট সোর্সিং করবেন, আপনি ক্লায়েন্ট সোর্সিং প্রত্যেক দিনই করবেন। এক এক দিন এক এক ক্লায়েন্টের সাথে আপনার পরিচয় হবে, তাদের ইউজার, তাদের চয়েস সম্পর্কে আপনি জানবেন, তারা কি পছন্দ করে অপছন্দ করে আপনি জানবেন। এতে আপনার স্কিলটা কিন্তু, মানে মানুষের পছন্দের স্কিলটা কিন্তু আরো বেড়ে যাবে। বাট জবের ক্ষেত্রে কি হবে, আপনার স্কিলটা এই 3 জনের মধ্যে সীমাবদ্ধ থাকবে। চেয়ারম্যান যেটা পছন্দ করে সেটা আমি জানি, এমডি যেটা পছন্দ করে সেটাও আমি জানি, ম্যানেজার যেটা পছন্দ করে বা রিপোর্টিং বস যেটা পছন্দ করে সেটা আমি জানি। সো আমার আমার ইউএক্স স্কিলটা কিন্তু এই 4 জনের মধ্যে সীমাবদ্ধ, আমি কিন্তু এর বাইরে যেতে পারছি না। ইভেন আপনি যদি একটা কোম্পানিতে 6 মাস জব করেন, এরা আপনার ডিজাইনকে কখনো না করবে না, কারণ 6 মাসে আপনি তাদেরকে মেপে ফেলবেন, তাদের পছন্দ আপনি জেনে যাবেন। আপনি ওই অনুযায়ী 6 মাস কেন, আপনি 6 বছর 10 বছর জব করতে পারবেন, স্যালারি বেড়ে যাবে, সবই ঠিক আছে। বাট ইউএক্স স্কিলটা ওই জায়গায় থেকে যাবে। বাট ফ্রিল্যান্সিং ইজ এ গুড জব, আই থিঙ্ক, আপনার ইউএক্স স্কিলটা বাড়ানোর জন্য। আর ইউএক্স স্কিলটা জবের ক্ষেত্রে যখন ঝামেলা হয়, আপনার যদি এই জবটা চলে যায়, তারপর আপনি যদি নতুন জবে যান, ওখানে নতুন চেয়ারম্যান, নতুন এমডি, নতুন ম্যানেজার, নতুন রিপোর্টিং বস, সেখানে গিয়ে আবার দেখবেন আগের কোম্পানির চেয়ারম্যান এমডি বসের সাথে এই লোকদের চয়েস মেলে না, তখন কিন্তু ফাপড়। সো ইউএক্স স্কিলটাই আমাদের বেসিক্যালি মেইন পার্ট আমি বলবো। বাট আমি আমার কোর্স মডেলটাকে এমন ভাবে রাখার চেষ্টা করেছি যে আপনি বেসিক্যালি ফ্রিল্যান্সারই হবেন। আপনি যদি ফ্রিল্যান্সার হতে পারেন, আপনি জব করতে পারবেন। কিন্তু আপনি যদি জবের টার্গেট নিয়ে নামেন, আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন না। সো আমরা বড় টার্গেটটাই রাখছি, এর মাঝে আপনি দেখবেন ইন্টারনালি ভিতরে ভিতরে আপনি জবের জন্য প্রিপেয়ার্ড হয়ে যাবেন। আই থিঙ্ক বুঝাতে পারছি। আমি এটা রাখছি না, এটা আমি জাস্ট বুঝানোর জন্য করা, আমি ফেলে দিচ্ছি। চলে আসি অ্যাটেন্ডেন্স কয়জন একটু দেখে আসি। আচ্ছা মনোজিৎ, হোয়াট ইজ ইউএক্স? মনোজিৎ, এটা আমি ফার্স্টের ক্লাসে দেখিয়েছি, আমরা যখন আবার এক্সডি করব তখন দেখাবো। হ্যাঁ, এক্সডি করব, দেখাবো। আচ্ছা সিফাত, ইউআইইউএক্স এর ক্ষেত্রে, এই কাজের ক্ষেত্রে ক্লায়েন্ট আমাকে কিভাবে কাজ দিবে? আচ্ছা তার আগে একটু বুঝে নেন ভাই, ইউআই ইউএক্স এখানে কিন্তু ভুল আছে একটা কথা। আপনি ওয়্যার ফ্রেম আর টেমপ্লেট বলতেছেন, এটা কিন্তু ইউএক্স এর আওতায় পড়ে না, এটা ইউআই। ইউএক্স ডিজাইন হচ্ছে কনসেপ্ট, আর ইউআই ডিজাইন হচ্ছে আপনার প্যাটার্নটা। ঠিক আছে? আমরা আমাদের মেইন কোর্সে লোগো ডিজাইন শিখবো। আমি অ্যাডোব এক্সডি দিয়ে সেম টু সেম ডিজাইন কপি করতে পারি। আচ্ছা খুব ভালো, তো খুবই ভালো পারেন।
সমস্যা নেই, বাট ইউএক্স এর বিষয়টা বুঝে নেন। আপনি যে ক্লায়েন্টের জন্য কাজ করবেন তার ভিতরটা বোঝার না আমি কিন্তু ইউএক্স, সে কি চাচ্ছে এটা বোঝার না আমি কিন্তু ইউএক্স। আপনি একজনেরটা কপি করে করতেছেন ঠিক আছে, বাট একজন ক্লায়েন্ট যদি আপনাকে বলে যে আমার একটা মোবাইল অ্যাপস লাগবে, তখন আপনি তার সাথে কথা বলে আপনি আইডিয়া নেবেন যে সে অ্যাকচুয়ালি কি চাচ্ছে বা তার পছন্দটা কি, সেটা জেনে আপনি যখন কাজ করবেন আপনি একজন ইউএক্স ডিজাইনার। বাট ইউআই ইউএক্স এর সাথে মিল করবেন না ভাই, ইউআই আলাদা জিনিস, ইউএক্স আলাদা জিনিস, এটাকে আমরা অবলিক দিয়ে বলি বাট এটা কিন্তু এক না। ইউআই ইউএক্স এর মেইন পার্ট গুলো আমরা ওই এক্সডি ফার্স্ট ক্লাসে আমরা জানবো, সকল কোশ্চেনের অ্যান্সার আমি এক্সডি ফার্স্ট ক্লাসে আমরা জানবো। আজকে চলে আসি আমরা এই ডিজাইন পোর্টফোলিও নিয়ে আই থিঙ্ক আমাদের কাজ করার কথা। আচ্ছা আচ্ছা, মাইনুল ভাই কি কোশ্চেন করছে, ফাইবার অ্যাকাউন্টের ক্ষেত্রে ব্রডব্যান্ড, শেয়ার আইপি এবং রিয়েল আইপির ক্ষেত্রে যদি কিছু বলতেন বলবো, এটা বলবো, সমস্যা নেই। রিয়েল আইপি ইফেক্ট করবে কিনা, দুইটার মধ্যে হ্যাঁ করবে, ইফেক্ট অবশ্যই করবে, ইফেক্ট অবশ্যই করবে, আমি বিষয়ে আলোচনা করব। আচ্ছা বড় প্রশ্ন কাজ ছিল, সিফাতের এই বড় প্রশ্নটাই ছিল। ওকে, আমি ই করব এগুলা নিয়ে, আমরা এক্সডি ফার্স্ট ক্লাসে ইউআই ইউএক্স রিলেটেড আমরা আলোচনা করব। এক্সডি, অ্যাডোব এক্সডি, আজকে ইলাস্ট্রেটরের কয় নাম্বার ক্লাস একটু বলেন তো আমাকে? আই থিঙ্ক 4 নাম্বার নাকি? অ্যাডোব ইলাস্ট্রেটরের কয় নাম্বার? 4 নাম্বার, ওকে। সো ইউআই ইউএক্স কি, এটা নিয়ে অডিট হওয়ার কিছু নাই। আর আমরা অ্যাডোব এক্সডি ফার্স্ট ক্লাসে আমরা এটা নিয়ে ইউআই ইউএক্স নিয়ে বিস্তারিত আলোচনা করব, যেহেতু আমাদের এই ফ্রি মডিউলেই সে সম্পর্কে আছে, আমরা দেখায় দিব। রিফাত, ফাইবার আর ফ্রিল্যান্সার, অনলি ফাইবার আর ফ্রিল্যান্সার। যদি আপনারা চান আপওয়ার্কও ধরাবো, বা টার্গেট থাকবে আপনাদেরকে freelancer.com এবং ফাইবার এস্টাবলিশ করা, ঠিক আছে? আচ্ছা আমি এখন একটু অ্যাডোব ইলাস্ট্রেটরে চলে যাচ্ছি, পোর্টফোলিও বিষয়ে আমি আসছি। আমি অ্যাডোব ইলাস্ট্রেটরটা একটু ওপেন করি, যেহেতু এখন 41 অ্যাটেন্ডেন্স আছে, যেহেতু আমি এক্সাম নিতে পারছি না, আমি জানি না আসলে এতদিন কিছু জিনিস ভেরিফিকেশন করতে চাচ্ছি যে আসলে আপনারা এতদিন কি করলেন। আর আবার আমার কথায় যারা অলরেডি ফ্রিল্যান্সার আছেন, এখানে অলরেডি ডিজাইনার আছেন, আবার মাইন্ড করবেন না যে স্যার আবার আমাদেরকে জাজমেন্ট করতে চাচ্ছে। অ্যাজ এ টিচার হিসেবে আমি চাচ্ছি যে আমি একটু দেখি আর কি আপনারা কি কি কাজ করেছেন যাবো। আচ্ছা আমি নর্মালি একটা আর্টবোর্ড নিয়ে নিচ্ছি, আমি চ্যাট বক্সে যাচ্ছি, এখন কোশ্চেন করব। আমাকে বিজনেস কার্ডের মেইন এরিয়ার সাইজ বলেন, যে কোনো একজন, একজন না সবাই বলেন, যারা জানেন বলেন, বিজনেস কার্ডের মেইন এরিয়ার সাইজ বলেন। মেইন এরিয়া বলছি কিন্তু, মেইন এরিয়া বলছি কিন্তু, সিফাত হয় নাই, মেইন এরিয়া বলছি, মানে প্রিন্ট এরিয়া। শুধু শুধু ওয়ালিদ ভাইয়েরটা হইছে, সিফাত, হ্যাঁ সিফাত এখন ঠিক আছে। আসিফ, কেন 3.125 কেন ভাই, 3.25 কেন? হ্যাঁ 3.5/2, রাইট। এটা মুখস্থ করে ফেলেন, 3.5/2, এটা মুখস্থ করে ফেলেন। এটা আসলে মুখস্থ না করার কিছু নাই, 3.5/2। আচ্ছা আমি বিজনেস কার্ডকে 3টা ভাগে ভাগ করেছিলাম, 3টা ভাগে মানে এরিয়ার দিক থেকে। কি কি সেগুলা একটু লিখেন আপনারা, একসাথে 3টা লিখেন কমা দিয়ে দিয়ে। 7 পিপুল আর টাইপিং, শুধু 7 জন টাইপিং করতেছে, বাকি 35 জন। আচ্ছা হ্যাঁ, সেফ মেইন ব্লিড, ভেরি গুড। ব্লিড প্রিন্ট সেফ চলবে, ব্লিড মেইন সেফ, হ্যাঁ ভেরি গুড, সুন্দর হয়েছে, ভালো হয়েছে। আর যারা যারা দেখতেছেন তারা একটু লিখেন, যদি পারেন লিখেন, সমস্যা নাই, তাহলে প্র্যাকটিস থাকবে এবং মনে থাকবে। ব্লিড ট্রিম সেফ, আচ্ছা ট্রিম কিন্তু বলে না, ট্রিম বললে বুঝবে না আসলে ভাই, হ্যাঁ ওই প্রিন্ট এরিয়াই দিয়েন, মেইন এরিয়াই দিয়েন, এটা মানে বোঝার জন্য আর কি। কারণ এজ এ মেন্টর হিসেবে যদি কখনো আপনি কাউকে বুঝান, ট্রিমটা একটু আবার আউট অফ হয়ে যায়। প্রিন্ট, আই থিঙ্ক প্রিন্ট ইজ গুড। ব্লিড প্রিন্ট সেফ বা মেইন এরিয়া বলি আমরা খুব সহজে। আচ্ছা আরেকটা কোশ্চেন হয়েছে, এটার অ্যান্সার দেওয়া শেষ, কোশ্চেন আউট, অ্যান্সার আউট হয়ে গেছে অলরেডি। আমরা আরেকটা কোশ্চেনে যাচ্ছি। আমাদের কিন্তু অ্যাডভান্স কোর্সে এক্সামিনেশন থাকবে, এমসিকিউ থাকবে এবং লাইভ প্রজেক্টের কিছু কাজ থাকবে, মানে এক্সামিনেশন যেরকম হয় আর কি। এবং এই এক্সামিনেশনের একটা সবচেয়ে সুবিধা থাকবে যে ওপেন ওয়ার্ল্ড এক্সাম, মানে আমি এটাকে ওপেন ওয়ার্ল্ড এক্সাম বলি, মানে আপনি আপনি একজন আরেকজনটা দেখে দিতে পারবেন, অনলাইন সোর্স থাকবে, সবকিছু পড়ে টরে দিতে পারবেন, আমার দরকার রেজাল্ট, ঠিক আছে। ইভেন বাট এমসিকিউটা কিন্তু এই যে আমি লাইভে আছি এখন, এমসিকিউটা আপনাদেরকে দেওয়া হবে, আপনারা অ্যান্সার করে গ্রুপে সাবমিট করবেন।
মানে এখানে লুকানোর কিছু নেই, আপনারা দেখে দেখেই দিবেন। এখন কোশ্চেন আসতে পারে যে ভাইয়া দেখে দেখে পরীক্ষা দিব, এটা কেমন বিষয়? সো আমি এর এক্সপ্লেনেশন কিন্তু আগের ক্লাসে দিয়েছি যে আপনি দেখে দেখে যেটা লিখছেন সেটাই আপনি আজীবন মনে রাখবেন, যেটা সারা রাত বাসায় বসে পড়ছেন পরের দিন পরীক্ষায় আপনি সেটা ভুলে যাবেন, এটা বাস্তবতা। আচ্ছা, আরেকটা কোশ্চেন, একদম মেইন কোশ্চেন, আমরা কন্ট্রোল সি তো জানি, কপি করি, কন্ট্রোল ভি জানি আমরা পেস্ট করি, সেম লোকেশনে পেস্ট করার শর্টকাট কি? আচ্ছা, রিফাত ভাই বলছে কন্ট্রোল এফ, আমি জানি না হয়েছে কিনা, আপনারা বাকিটা বলেন দেখি। সবাই কন্ট্রোল এফই বলতেছে। লিমন সিএস কি? না, কন্ট্রোল এস না, আসলে যারা কন্ট্রোল এফ বলতেছে কন্ট্রোল এফটাই রাইট। শিফট ধরে কন্ট্রোল চেপে এটা পরে, আমি জাস্ট পেস্টের শর্টকাটটা জানতে চাচ্ছি। হ্যাঁ, কন্ট্রোল সি দিয়ে কপি করবেন, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করবেন, এটাই অ্যাকচুয়াল অ্যান্সার। রনি ভাই যেটা দিচ্ছে, গুড, ভেরি গুড। কন্ট্রোল এফ, আই থিঙ্ক কন্ট্রোল এফ ইজ এ গুড অ্যাকুরেট অ্যান্সার। আচ্ছা, আপনাদের মধ্যে 3D অবজেক্ট কে কে তৈরি করছে? হাত তুলেন বা বলেন যে কে কে তৈরি করছেন 3D। 3D আপেল করছেন, কোল শেয়ার প্লেট, ভেরি গুড। আচ্ছা, প্রিয়া আপু কি অফিসিয়াল লিংক পেয়েছেন না আমার মেইলের লিংকে ক্লাস করছেন? একটু বলবেন আমাকে। বোথ, ভেরি গুড, ভেরি গুড। আমি যাদের যাদের ইমেল অ্যাড্রেস পেয়েছি, আমার tanvir.software যাদের যাদের মেল আমি পেয়েছি তাদেরকে আমি পার্সোনালি আলাদাভাবে মেল দেই। তো যারা যারা পাননি আমাকে অবশ্যই tanvir.software একটা মেল করে রাখবেন। যারা দিয়েছেন তারা আবার দিয়েন না, তারা ডবল হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমি অ্যাডোব ইলাস্ট্রেটরে একটু ব্যাক করছি, ডিজাইন পোর্টফোলিও নিয়ে আমি আলোচনা করব। বাট ওই ডিজাইন পোর্টফোলিও নিয়ে যদি পুরোটা ক্লাসকে আমি ডিজাইন পোর্টফোলিও নিয়ে রাখি, আমাকে আস্তে 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 বলে কোনোভাবে 1-1.5 ঘন্টা পার করতে হবে। তো দরকার নাই, আমি সময় নষ্ট না করি, ডিজাইন পোর্টফোলিও নিয়ে আমি অবশ্যই বলবো। তার আগে অ্যাডোব ইলাস্ট্রেটর আজকে আরেকটা জিনিস আমরা দেখে নিই, নতুন একটা জিনিস দেখে নেই। এখন আপনারা কেউ চ্যাট বক্সে লিখিয়েন না, আমি অ্যাডোব ইলাস্ট্রেটরে চলে যাচ্ছি। আচ্ছা, এটা অ্যাডোব ইলাস্ট্রেটরের আর্টবোর্ড। আই থিঙ্ক একটা জিনিস এখন দেখানোর দরকার, আমি মনে করি আমরা তো 3D অবজেক্ট দেখেছি, 3D অবজেক্টের পাশাপাশি আমরা আরো কিছু জিনিস আজকে দেখে নিই। অবজেক্ট, একটু লাইনে থাকেন। ওকে, একটা কোশ্চেন করব আমি আপনাদেরকে, আগে ফটোশপটা অন করি। আজকে নোটপ্যাড থাকবে কিনা আমি জানি না, কারণ আজকে কথা বেশি বলবো, বাট দেখাবো ভালো জিনিস, কিছু টেকনিক্যাল নলেজ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব, ইম্পর্টেন্ট একটা জিনিস দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, আপনাদের মধ্যে একজন কোশ্চেন করেছিলেন আমাকে যে ভাইয়া ফটোশপে আমি যখন নতুন আর্টবোর্ড নিলাম, আমি যদি কোনো কিছু প্লেস করি, এটা প্লেস এমবেডেড, বাট ইলাস্ট্রেটরে প্লেস এমবেডেড নাই, ইলাস্ট্রেটরে শুধু প্লেস। সো এই প্লেস এমবেডেড আর প্লেসের মধ্যে তফাৎটা কি? আমি এই বিষয়ে একটা আলোচনা করতে চাচ্ছি। আই থিঙ্ক এই জিনিসটা কাজে দিবে, একদম কাজে দিবে। আচ্ছা, আমি এমবেডেড বানানটা একটু দেখে নেই ভাই, আমি আসলে ভুলে গেছি। MBEED, MBEED। আচ্ছা, এটা হচ্ছে পিএস এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে প্লেস এমবেডেড, আর এআই তে আমরা দেখতে পাচ্ছি অনলি প্লেস। সো এই কোশ্চেনটা কিন্তু একটু টেকনিক্যাল, মানে অনেকে করে যে ভাই তাহলে দুইটার তফাৎটা কি? আসলে এই দুইটার একটা মেজর তফাৎ আছে। মেজর তফাৎটা হচ্ছে এই ওয়ার্ডের মধ্যে, পিএস এর মধ্যে এমবেডেড ওয়ার্ডটা আছে আর এআই এর মধ্যে নাই। এখন তফাৎটা কি? চলে আসেন একদম, এটা যে কতটা ইম্পর্টেন্ট আমি বলবো আপনাদেরকে। আপনি ফটোশপে যখন কোনো কাজ করলেন, একটু দেখাচ্ছি আমি, ধরেন আমি ফটোশপে ফাইলে গিয়ে প্লেস এমবেডেড করে স্বাভাবিকভাবেই ধরে নেন একটা জাস্ট একটা ডেমো একটা কিছু আমি নিয়ে নিতে চাচ্ছি, ডেমো একটা কিছু আপাতত নিয়ে নিতে চাচ্ছি। ডেমো 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 ধরেন আমাদের এটা নিয়ে নিচ্ছি।
একটা হেডফোন আছে এখানে, আমি একটা ছবি আপাতত একটা ছবি জাস্ট নিয়ে নিতে চাচ্ছি। ধরে নেন যে আমি এই ছবিটা এখানে নিয়ে নিচ্ছি, জাস্ট একটা ছবি আমি এখানে নিয়ে নিলাম। এখন এই ছবিটা আমি সেভ করব মেইন ফাইল। ছবিটা আমি নিয়েছি প্লেস এমবেডেড করে, ছবিটা আমি এখন সেভ এজ দিয়ে ডিজাইন নামে পিএসডি ফরম্যাট মানে মেইন ফাইলটাই আমি সেভ করে ফেললাম, করলাম, কেটে দিলাম। এখন এই সেম জিনিসটাই আমি অ্যাডোবি ইলাস্ট্রেটরে প্লেস করে ওই সেম জিনিসটাই আমি একটু নিই, সেম জিনিসটাই আই থিঙ্ক কোথায় গেল আমার এখানে সেম জিনিসটা, আই থিঙ্ক এটা পেয়েছি। আমি অলরেডি ধরেন এটা নিয়ে নিলাম, একটু তফাৎটা বুঝে নেবেন, এটা কিন্তু কাজে দিবে ক্লায়েন্টকে ফাইল সাবমিট করার ক্ষেত্রে, এটা খুবই ইম্পর্টেন্ট। এখন ধরেন আমি প্লেস করে ফাইলটাকে আমি এখন সেভ করে এআই ফরম্যাট করে রাখলাম, নাম দিলাম ডিজাইন, কোথায় দিলাম ডেস্কটপে, ওইটা কি ডেস্কটপে সেভ করছিলাম দেখে আসি। সো আমার এখন এখানে দুইটা, আমি এখন একটা ফোল্ডার করে ফেলি তাহলে ভালো হবে, আমার বুঝতে সুবিধা হবে। দুটোই আমি নিয়ে নিলাম এখানে, একটা এআই একটা পিএসডি, একটা অ্যাডোবি ইলাস্ট্রেটরে করা একটা পিএসডি তে করা। পিএসডিটা করা প্লেস ইমবেডেড করে ছবি নেওয়া, বাট এআইটা আমি কিন্তু শুধু প্লেস করে নিছি। সো তফাৎটা বুঝে নেন ভাই। প্লেস ইমবেডেড যদি করেন আপনি ফটোশপে আপনি প্লেস ইমবেডেড করছেন, আপনি যে অবজেক্টটা অ্যাড করছেন এই অবজেক্টের লোকেশন, অবজেক্টের যে লোকেশনটা থাকে সেটা থাকে না, মানে বুঝে নেন ফটোশপ নিজের লোকেশনে ছবিটাকে অ্যাড করে নেয়। আমি বিস্তারিত বুঝাই দিচ্ছি, একটু আগে লিখি তারপর আমি জিনিসটা ক্লিয়ার করে দিচ্ছি। আচ্ছা, আমি এটাকে এভাবে লিখি তাহলে বুঝতে সুবিধা হবে। সো আপনি এখন ফটোশপে যে কাজটা করলেন ওটা প্লেস ইনভ্যালিডেট করে করেছেন, বাট এআইটা আপনি শুধু প্লেস করে করেছেন। এর মানেটা হচ্ছে আপনি ফটোশপে কাজটা যে করেছেন সে নিজস্ব একটা লোকেশনে সেভ করে নিয়েছে ফাইলটাকে, বাট এআই কিন্তু করে নাই। এখন খেয়াল করেন, আপনি যদি এই পিএসডির ফাইলটা কাউকে মেইল করেন, কোনো ক্লায়েন্টকে মেইল করেন, ক্লায়েন্ট স্বাভাবিকভাবে অন করলে এই ছবিটা সহ পাবে। কেন পাবে? কারণ এই ছবিটা ফটোশপ নিজের লোকেশনে সেভ করে ফেলছে। কিন্তু আপনি যদি এই এআই ফাইলটা যদি আপনি ক্লায়েন্টকে পাঠান, ক্লায়েন্ট কিন্তু এই ভিতরের ছবিটা পাবে না, কারণ এই ভিতরের ছবিটা ইলাস্ট্রেটর ভিতরের ছবিটা অটোমেটিক্যালি সেভ করতে পারে না। এই ছবিটা আপনি যেখান থেকে নিয়েছেন ওই লোকেশনটাই সেভ আছে, মানে আপনার কম্পিউটারের ডেস্কটপ। এখন আপনি ক্লায়েন্ট যখন এই ফাইলটা খুলবে তার পিসিতে, তখন ক্লায়েন্ট যখন পিসিতে এই ফাইলটা খুলবে তখন তাকে ওয়ার্নিং করবে যে তোমার ডেস্কটপে তো এই ছবিটা নাই, ছবিটা মিসিং। তো ক্লায়েন্ট কিন্তু সাদা কাগজ ছাড়া কিছুই পাবে না। সো ফটোশপের এই সুবিধাটা হচ্ছে জাস্ট ফর এমবেডেড থাকার কারণে ফটোশপ নিজের লোকেশনেই অবজেক্টকে সেভ করে ফেলে। ইলাস্ট্রেটর যেটা পারে না, ইলাস্ট্রেটর সেভ করে কম্পিউটারের লোকেশনটা। মানে আপনি একটা ফাইল সেভ করেছেন, আপনার ফাইলটা আপনি নিয়েছেন ডেস্কটপ থেকে, ধরেন আপনার যে ডেস্কটপের নাম হচ্ছে মাই কম্পিউটার মাই পিসি স্ল্যাশ তানভীর স্ল্যাশ ডকুমেন্টস, দেন মনে করেন যে আপনার ফাইল। এখন ক্লায়েন্টকে যদি আপনি এই ফাইলটা পাঠান, ক্লায়েন্টের নাম তো তানভীর না, ক্লায়েন্টের পিসির নাম মাই পিসি ঠিক আছে, কিন্তু ক্লায়েন্টের নাম ধরেন সোহেল সাপোজ, তখন কিন্তু সোহেলের ডকুমেন্টে গিয়ে কিন্তু এই ফাইলটা সে পাবে না। তখন ক্লায়েন্ট কি পাবে? সাদা কাগজ পাবে, জিরো পাবে। সো এই ক্ষেত্রে করণীয়টা কি? অ্যাডোবি ইলাস্ট্রেটরে প্লেসের মাধ্যমে করণীয়টা কি? আপনি যখনই কোনো ছবি নিবেন অ্যাডোবি ইলাস্ট্রেটরে ইমেজ, যখনই কোনো ছবি নিবেন, ফটোশপে তো ইনবিল্ট এমবেড হয়, ইলাস্ট্রেটরে আপনাদেরকে এটাকে লিংকের মাধ্যমে এমবেড করে নিতে হবে। লিংকটা যদি না পান, উইন্ডোতে গিয়ে লিংক প্যানেলটা এনাবেল করবেন, ছবিটাকে ধরে এখান থেকে এমবেড করে দিবেন। এমবেড করা মানেই হচ্ছে এখন ইলাস্ট্রেটরের পার্সোনাল লোকেশনেই ছবিটা সেভ। আপনি পৃথিবীর যাকে খুশি তাকে পাঠান, সে ফাইলটা খুললে এই ছবি সহ পাবে। এই যে দেখেন এমবেড করে ফেলছি, এখন এই ফাইলটা আমার পাঠালে কোনো প্রবলেম নাই। সো অনেকেই আমি দেখেছি যে ইলাস্ট্রেটরে কাজ করে ফেলছে, সব করে ফেলছে, মানে অনেক কাজ করে ফেলছে। ক্লায়েন্টকে যখন পাঠায়, ক্লায়েন্ট খুলে দেখে যে সাদা কাগজ, কারণ সে ইলাস্ট্রেটরের যতগুলো ছবি
ফাইল থেকে প্লেসের মাধ্যমে করে আপনি এখানে যতগুলো ছবি নেন, ধরেন এখানে আমার এখানে যে কয়টা ছবি আছে আমি নিয়ে নিচ্ছি, সাপোজ আমার এখানে যে কয়টা ছবি আছে আমি জাস্ট নিয়ে নিচ্ছি, ধরে নেন এটি একটা কাজ। কিন্তু আমি যদি এই ছবি এই ফাইলটা এই মেইন ফাইলটা যদি আমি কোনো ক্লায়েন্টকে পাঠাই, ও কিন্তু কিছুই পাবে না, ও কিছুই পাবে না, ওগুলো কোনো অবজেক্টই পাবে না, কারণ ইলাস্ট্রেটর এই ফাইলগুলোকে নিজের লোকেশনে সেভ করতে পারবে না আনটিল না আপনি এটাকে লিংকে গিয়ে প্রত্যেকটাকে ধরে ধরে না করে একসাথে সিলেক্ট করে তিনটা ড্যাশে গিয়ে এমবেড করে ফেলবেন। দেখেন লক হয়ে গেছে ফাইলগুলা, দ্যাট মিনস এগুলো এখন ইলাস্ট্রেটরের লোকেশন এমবেড। এটা খুবই মেজর, কারণ আমি দেখলাম আপনারা অনেকেই ফ্রিল্যান্সিং করতেছেন, আপনারা অনেকেই কাজের সাথে জড়িত, তো আমি এটা আজকে বলা প্রয়োজন মনে করছি, কারণ যাতে এই জায়গাটা মিস না হয়, কারণ ফার্স্ট ইমপ্রেশনটা নষ্ট হয়ে যাবে। আপনি ক্লায়েন্টের কাজ করবেন, ক্লায়েন্টকে আপনি মেইন ফাইল পাঠাবেন, ক্লায়েন্ট খুলে দেখবে কিছুই নাই, তখন সে যদি জানে যে আপনি ইলাস্ট্রেটরে লিংকে গিয়ে ছবি এমবেড করাটা জানেন না, সো এটার জন্য কিন্তু একটা ব্যাড ইমপ্রেশন চলে আসে। বাট ফটোশপে এই ঝামেলা নাই, ফটোশপে প্লেস এমবেডেড, প্লেসের সাথে এমবেডেড লাগানো, কিন্তু অ্যাডোবি ইলাস্ট্রেটরে কিন্তু প্লেসের সাথে কিছুই লাগানো নাই, সেক্ষেত্রে আপনাকে এমবেডেডটা আলাদাভাবে লিংকে গিয়ে করতে হবে। একটু লেন্দি হয়ে গেছে, বাট বুঝাইতে পারছি কিনা বলেন? ওকে, খেয়াল রাখবেন এটা, কারণ ভাই অনেক মানে মান সম্মান চলে যাবে, যেটা একদম অনেস্টলি স্পিকিং এটা হয়েছে আসলে। তো ইভেন ফাইল ক্লায়েন্ট কিছু পায় না, সো মনে করেন যে কি ব্যাপার, তুমি কি পাঠাইছো, একটা বিজনেস কার্ড পাঠাইছো, সবই পাঠাইছো, কিন্তু আমার লোগোটা তুমি বিজনেস কার্ডে দাও নাই। কি ব্যাপার, লোগো তো বিজনেস কার্ডে দিছি, আমার লোগো তো বিজনেস কার্ডে আছে, আমি নিজে দেখতেছি বিজনেস কার্ডের লোগো আছে, আমি নিজে দেখতেছি বিজনেস কার্ডের লোগো আছে, কিন্তু ক্লায়েন্টকে পাঠান, ক্লায়েন্ট দেখবে এভাবে, ক্লায়েন্ট দেখবে এভাবে, ক্লায়েন্ট দেখবে এটা তো কোড আসলে, ক্লায়েন্ট দেখবে এভাবে। কেন ক্লায়েন্ট দেখবে? কারণ যে দুইটা জিনিস আমি ফেলে দিছি, এই দুইটা জিনিসই আমার এখানে ইমেজ আকারে সেভ আছে, আমি দেখতে পাচ্ছি সফটওয়্যারের লোগোটা আছে, বাট ক্লায়েন্ট দেখতেছে লোগো নাই। তো ক্লায়েন্ট তো আমাকে বকাঝকা যে কি ব্যাপার ভাই, আমার কোম্পানির বিজনেস কার্ড, আমার কোম্পানির লোগো তুমি দাও নাই, এটা তো অপমান আসলে। বাট এই যে লোগোটা ছিল, লোগোটা আমি জাস্ট লিংকে গিয়ে এমবেডেড করে দিলেই, যে ধরে রাখছি, এমবেডেড করে দিলেই আর ভেজাল নাই, এখন ক্লায়েন্টকে আপনি পাঠিয়ে দেন। এমবেডেড এর অপশনটা অপশন বারে আছে, বাট লিংক থেকে যান। আমি আগে কঠিন দেখাই পরে সহজ দেখাই, খুব খারাপ অভ্যাস আমার এটা। অনেকে বকাঝকাও করে যে স্যার এত কঠিন জিনিস দেখাইছেন, শেষে গিয়ে সহজ পদ্ধতিগুলো দেখাইছেন, এগুলো পরে। আগে আমরা ভিতরে ইনসাইডের অপশনে যাই, একদম ভিতরে যা যা আছে জানি, পরে শর্টকাট থেকে আমরা সহজ পদ্ধতি জেনে নিব। আচ্ছা, আমার খুব ইচ্ছা ছিল মশার কয়েল শিখানো। মশার কয়েল কি দেখাবো নাকি? মশার কয়েল আমি অলরেডি কয়েকজনকে ছেড়ে দিছিলাম যে নেক্সট ক্লাসে আপনাদেরকে মশার কয়েল দেখাবো। তো মানে মশার কয়েল না, অ্যাকচুয়ালি পেন টুলের পারদর্শী হওয়াটা আসলে এখানে মেইন থিংস। বাট পেন টুল দেখাচ্ছি, মশার কয়েল দেখবো পরে, বাট আগে পেন টুলটা দেখি। পেন টুলটা কিন্তু আমরা, এই যে পেন টুল আমরা শিখেছি কিন্তু, হ্যাঁ লাস্ট ক্লাসেও আমরা শিখেছি, সেটা হচ্ছে গিয়ে লাইন বাই লাইন শেপ ক্রিয়েট করার জন্য। এখন পেন টুল দিয়ে যদি পাতা ক্রিয়েট করি, পেন টুলে আমি লাইন বাই লাইন ক্রিয়েট করছি, বাট এই পেন টুল দিয়ে যদি আমি রাউন্ড করি তাহলে কিভাবে করবো? একটা ক্লিক। আচ্ছা, আমি আজকে মনে কিবোর্ড অন করি নাই, তো কিবোর্ডটা অন করে নেই। কিউ প্রেসটা কি ফেলে দিছি নাকি? আই থিঙ্ক কিউআই প্রেস সফটওয়্যারটা ফেলে দিছি মনে হয়। কেন ফেলে দিলাম? একটু লাইনে থাকেন না ভাই, ওটা হলে ভালো হয়। বাম পাশে ইটা থাকে, এই যে শর্টকাটটা থাকে, আপনারা কিবোর্ড সম্পর্কে দেখতে পাবেন, বাট ওটা তো পাচ্ছি না। নামটা কি ছিল? কিউ দিয়ে তো থাকার কথা, আমি তো নামাইছিলাম। লাইনে থাকেন, পাচ্ছি না, সময় নষ্ট না করি। আচ্ছা, এই যে পেন টুল, এখন পেন টুলে সবাই লাইন বাই লাইন ইজিলি শেপ করতে পারে, বাট যদি বলি যে পেন টুল দিয়ে পাতা বানান, পারে না। সো পেন টুল দিয়ে যদি পাতা বানান, কিন্তু কার্ভেচার টুলের কথা বলছি না, ডাইরেক্ট পেন টুল। একটা ক্লিক করলাম, প্রথমে একটা ক্লিক করলাম, সেকেন্ড টাইম ক্লিক করে মাউস ছাড়বো না, আমি এখনো কিন্তু মাউসের লেফট বাটন ছাড়ি নাই।
না ছেড়েই আমি এটাকে যত রাউন্ড করবো এটা রাউন্ড হবে। তারপর আমি অল্টার ধরে এই বাড়তি জায়গাটা কেটে দিব। তারপর আমি ধরেন আবার ক্লিক করে টেনে এই যে একটা পাতা আমি এখান থেকে তৈরি করে নিচ্ছি। এই জিনিসটা কে কে তৈরি করতে পারেন? হাত তোলেন। পারেন কে কে বলেন, পারেন কে কে? আচ্ছা এখন বলেন পারেন না কে কে? পারেন না কে কে বলেন? এখন শিখে ফেলছেন, এত তাড়াতাড়ি শিখে ফেলছেন ভাই। তাড়াতাড়ি শিখা ভালো না আসলে। আবার দেখাই দিচ্ছি। হ্যাঁ এইটাই হবে অ্যান্সার, পারি না এখন শিখবো। ঠিক আছে একটু দেখে নেই, হ্যাঁ আবার দেখে নেই। ফার্স্টে আপনি ক্লিক করবেন, প্রথমটা ক্লিক, কোনো টানাটানি নাই, প্রথমটাতে কোনো টানাটানি নাই, সেকেন্ডটাতে টানবেন, টেনে ছেড়ে দিছেন। এখন এই টেনে ছেড়ে দেওয়ার কারণে আপনার কিন্তু একটা বাড়তি অংশ এখানে চলে আসছে। এখন আপনি যদি বাড়তি অংশটা না কাটেন, আপনার কিন্তু জিনিসটা এইভাবে ঘুরবে। এইভাবে ঘুরলে তো আর পাতা হবে না। তো অল্টার ধরে একটা ক্লিক করলেই কেটে যাবে। দেখেন অলরেডি কেটে গেছে। আবার ব্যাক করছি, অল্টার ধরে ক্লিক করছি, কেটে যাচ্ছে। এখন আমি আবার এখানে গিয়ে ক্লিক করে আবার টেনে পাতা বানাই। এটা তো পেন টুল দিয়ে পাতা। এখন পারি সবাই? আচ্ছা একটু শুধু ওয়ালিদ বলছে, আর কেউ বলে নাই কেন? আচ্ছা আচ্ছা ভাই, সৌরভ, হ্যাঁ সৌরভ সাধু, ওকে ওকে। আচ্ছা এখন একটা জিনিস দেখে নেই, একটু লাইভ এক্সপিরিয়েন্স দেখে নেই। আমি আগে যে প্রতিষ্ঠানে ছিলাম ওদের বেসিক্যালি একটা ক্লাস আমার যায় এই পাতা বানাইতে। তো মনে করেন যে তাদের খুবই কষ্ট হয়ে যায়, এই জিনিসটা তারা করতেই পারতো না। এই জিনিসটা তারা করতেই পারতো না। তো তাদেরকে যখন কোর্সের শেষে এই পদ্ধতিটা দেখাইছি, যে দেখেন আপনি একটা ইলিপস টুল নিলেন, ইলিপস টুল নিয়ে ইলিপস টুলটাকে মোটা করে বানালেন, ডাইরেক্ট সিলেকশন টুল নিলেন, ধরলেন 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 ধরলেন। সে কি দরকার ছিল পেন টুল দিয়ে এত কষ্ট করে পাতা বানানোর? এভাবে করলেই তো হইতো নাকি? এইটা পারেন কে কে? হাত তুলেন তো। তারা আমাকে অনেক বকাঝকা করছিল যে স্যার আপনি 2টা ক্লাস নষ্ট করলেন এই একটা পেন টুল দিয়ে পাতা বানানোর জন্য, তারপরে এত সহজ একটা পদ্ধতি দেখায় দিলেন। সো তাদের উপর মনে করেন তখন মশার কয়েলের একটা চলে আসে। কারণ ওরা ঘুরাইতে পারতো, মানে এটা স্বাভাবিক। আপনারা এখানে অনেকেই পারেন, বাট যদি একদম বিগিনার ধরি, একদম বিগিনার, যে এই ফ্রি বেসিক কোর্সের মাধ্যমে ফটোশপ কি জিনিস জানতেছে, ইলাস্ট্রেটর কি জিনিস জানতেছে, তার কিন্তু এই যে ক্লিক করে রাউন্ড করার বিষয়টা কিন্তু তার জন্য প্রবলেম হয়ে যেতে পারে। এই জন্যই মনে করেন আমি মশার কয়েলের আবির্ভাব করছি। সেটা হচ্ছে গিয়ে, আমি যদি এখানে লিখি কয়েল মসকিউটো কয়েল লিখলাম, মসকিউটো কয়েল লিখে একটা কয়েল, যে কোনো একটা কয়েল আমি নিয়ে নেই আপাতত। জাস্ট এটাকে হাত ঘুরানোর প্র্যাকটিস করাটা, মনে করেন যে সেই প্যারা আর কি। মানে তারা অ্যাকচুয়ালি করতে করতে, মানে এটা এমন একটা জিনিস, আপনি রাউন্ড ঘুরাচ্ছেন তো ঘুরাচ্ছেন, এতটাই প্র্যাকটিস হয়ে যাবে এটা, আপনার পেন টুল সম্পর্কে আর কোনো কষ্ট থাকবে না। যদি এই জিনিসটা পারফেক্ট ওয়েতে আপনি করতে পারেন, আপনার কোনো প্রকার প্রবলেম থাকবে না পেন টুল নিয়ে। কারণ একটা জিনিস সবসময় মনে রাখবেন, আপনি যদি পেন টুল ভালোভাবে পারেন, আপনি ডিজাইনের সব পেরে যাবেন, যদি আপনার ভিতরে কালার কনসেপ্টটা থাকে। বেসিক্যালি কালার কনসেপ্টটাই থাকে না, কালার কনসেপ্ট নিয়ে প্রবলেম। এখন এই মশার কয়েলটা যদি আপনি পেন টুল দিয়ে বানান, আপনি স্টার্ট করবেন কোথা থেকে? সাপোজ চিন্তা করেন, আবার আপনারা কিন্তু এই স্পাইরাল টুল দিয়ে মশার কয়েল বানায়েন না। আমি বারবার বলতেছি যে স্পাইরাল টুল দিয়ে মশার কয়েল বানায়েন না, এটা কিন্তু মশার কয়েল হিসেবে আমি কিন্তু ধরবো না, পুরোটাই বানাইতে হবে পেন টুল দিয়ে, এবং কার্বেচার টুলও না, পেন টুল দিয়ে। এটা আপনাদের হোমওয়ার্ক থাকবে। জাস্ট সো যারা বিগিনার আছেন, যাদের পেন টুলে সমস্যা হয়, তারা এই যে দেখেন আমি টেনে টেনে মিলাচ্ছি, অল্টার দিয়ে কেটে দিচ্ছি, আবার টেনে টেনে মিলাচ্ছি, অল্টার দিয়ে কেটে দিচ্ছি। একদম নিখুঁত করতে হবে, ভুল হলে কন্ট্রোল জেড দিয়ে ব্যাক। থাকেন
একবারে টানার চেষ্টা করবেন না, একটু ভেঙে ভেঙে করবেন এই জিনিসটা, একটু ভেঙে ভেঙে করবেন। তাহলে পেন টুল সম্পর্কে যে রাউন্ড করছি, একটু রাউন্ড করছি, এই রাউন্ডটা দেখবেন অনেকে দেখবেন এভাবে হবে, অনেকে দেখবেন এভাবে হবে। এই জিনিসটা অ্যাকুরেসির যে প্র্যাকটিসটা, এই যে দেখেন আমি মাউসটা যে মুভ করছি, এই যে অ্যাকুরেসির প্র্যাকটিসটা, চোখের যে কনসেপ্টটা, এই মশার কয়েলের মাধ্যমে পেন টুলটা অনেকাংশে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। এটা আমার এক্সপিরিয়েন্স বলে যে মশার কয়েল, অনেকেই কান্নাকাটি করছে যে ভাই এত কষ্টের জিনিস ঘুরাইতে আসি মশার কয়েল শেষ হয় না। তো মনে করেন যে এটা আই থিঙ্ক খুব কাজের জিনিস। ইভেন আপনি যতক্ষণ এটা আঁকতে থাকবেন আপনার ধারে কাছে মশাও আসবে না। আমি ঘোরাচ্ছি, আমি ঘোরাচ্ছি, আবার ঘোরাচ্ছি, আবার কেটে দিচ্ছি, আবার ঘোরাচ্ছি, আবার কেটে দিচ্ছি, ঘোরাচ্ছি, কেটে দিচ্ছি, ঘোরাচ্ছি। এখন আবার রাউন্ডটা শুরু হয়ে যাবে এখান থেকে, সেই পেরেশান কিন্তু এখানে এখানে কিন্তু খুবই নিখুঁত ভাবে করার চেষ্টা করবেন যারা যারা হোমওয়ার্ক করবেন, করতে ইচ্ছুক। আর যারা অলরেডি ফাইবার ফ্রিল্যান্সারে কাজ করতেছেন, আপনাদের মধ্যে অনেকে আছে আমি দেখছি আপনারা ফ্রিল্যান্সিং করতেছেন, যদি পেন্টুল নিয়ে জড়তা থাকে এই মশার কয়েল আপনাদের জন্য। আর যাদের জড়তা নাই, দরকার নেই সময় নষ্ট করার, আপনারা আপনাদের কাজ করতে থাকেন। অনেক সময় আমার কাটাও লাগতেছে না, একটু খেয়াল করে দেখবেন অটোমেটিক্যালি সে আমাকে রাউন্ড শেপ দিয়ে দিচ্ছে। এখানেও দেখি আমি যদি না কেটে করি, আই থিঙ্ক আমি না কেটে করে দিচ্ছি ভালোভাবে। এটাও দেখি তো না কেটে করে দেওয়া যায় নাকি, একটু উপরে নিয়ে নিচ্ছি, কারণ না হয় নাই, কাটতে হবে আই থিঙ্ক। আমি কিন্তু কোশ্চেন করবো পরে যে কি দিয়ে কাটতে হয়, কোন শর্টকাট দিয়ে কাটতে হয়, আপনারা একটু মুখস্থ করে রাখেন। হালকার উপর ঝাপসা দিয়ে দিলাম, লাইনে থাকেন, একটু ধৈর্য ধরে দেখেন, একটু বিরক্ত হওয়ার কিছু নাই, বোর হবেন না, কারণ আমি কাজ করছি আপনারা দেখেন, বোর হওয়ার কিছু নেই। আই থিঙ্ক এখানে আমি ভুল নিয়ে নিচ্ছি, এখানে কেটে দিতে হবে আমাকে, আই থিঙ্ক আমাকে এখান থেকেই কেটে দেওয়া উচিত ছিল। আমি এটাকে আবার করি, কেটে দিয়েই করি, কারণ আমি আপনাদেরকে নিখুঁত ভাবে বলছি, যদি আমি নিজে নিখুঁত ভাবে করতে না পারি তাহলে তো বিপদ। যদি নিখুঁত ভাবে করতে চান তাহলে ভেঙে ভেঙে করতে হবে, কেটে কেটে করতে হবে। ডান, নট ডান, একটু লাইন থাকে। সো আবারও বলছি, যাদের জড়তা আছে পেন্টুল নিয়ে, থাকতেই পারে, স্বাভাবিক, আমারও ছিল, তাদের জন্য এর চেয়ে বড় ওষুধ নাই। সকালে এক বেলা, রাতে এক বেলা এই পেন্টুল দিয়ে মশার কয়েল প্র্যাকটিস করবেন, জাস্ট 3 দিন প্র্যাকটিস করবেন, আপনি পেন্টুলের এক্সপার্ট। আপনি পেন্টুল দিয়ে যে কোনো ধরনের কাজ, যে কোনো ধরনের লোগো আপনি কিন্তু করতে পারবেন। বাট ওই সব জায়গায় মেন প্রশ্নটা চলে আসবে যে কনসেপ্টটা। আমি পেন্টুল দিয়ে বানায় ফেলছি, এখন আমি যদি এটাকে ফেলে দেই, আমার কয়েলটা দেখেন, আমি এখন এটাকে ধরেন একটু কালার যদি দেই, ঠিক আছে। সো এই মশার কয়েলটা এখন আপনাদেরও কিন্তু বানাইতে হবে। এই মশার কয়েল কিন্তু এখন সম্পূর্ণ, এটা কিন্তু একটা ভেক্টর কয়েল, হ্যাঁ। সো মশার কয়েল বানাইতে পারবেন কে কে বলেন? হ্যাঁ হামিদ ভাই, কিবোর্ড ইনস্ট্রাকশন ভালো হয়, আমি আসলে সফটওয়্যারটা পাচ্ছি না খুঁজে, ভাই একটু সময় দেন, আমি খুঁজে দিব। আচ্ছা, মশার কয়েলের হোমওয়ার্ক দিব, মশার কয়েল পারবেন? ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা, ইনশাল্লাহ 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 এটা ভালো হবে, এটা ভালো হবে, কারণ মানে পেন্টুল, পেন্টুলের জড়তাটা যদি চলে যায় কোনো প্রকার বাধা থাকবে না, হ্যাঁ। সো আমরা তো এটা জানলাম, এত কষ্ট করে বানাইছি, ভাবলাম যে এটা ফেলে দিব, আচ্ছা সাইডে রেখে দিই, থাক। আচ্ছা, এখন আরেকটা জিনিস একটু দেখাই দিই আপনাদেরকে ইন শর্ট প্রসেস, তারপর আমি পোর্টফোলিওতে চলে যাব, পোর্টফোলিও সেকশনে চলে যাব। সেটা অ্যাডোব ইলাস্ট্রেটরে আমরা তো টাইপ টুল দিয়ে লেখালেখি করছি, লেখালেখি আমরা সবকিছু শিখছি। একটু
ধরেন আমি যদি এখন এই মশার কয়েলটাকে ইউজ করি, আমি যদি টাইপ টুল দিয়ে বক্স করে যদি আমি লরেম ইপসামের লেখা লিখি, দেখেন আমারটা অটো লরেম ইপসামের লেখা আসে, লরেম ইপসামের লেখা। আমি যদি এটাকে একটু ক্যারেক্টার প্যানেলে গিয়ে লাইনের ডিস্টেন্স একটু বাড়াই, এত ডিস্টেন্স আমার ভালো লাগে না, আই থিঙ্ক 30 উইল বি বেস্ট। আমি প্যারাগ্রাফে গিয়ে একটু অ্যালাইনমেন্ট ঠিক করি। এখন খেয়াল করেন, আমি যদি মশার কয়েলটাকে এখানে বসাই, মশার কয়েলটাকে আমি যদি এখানে বসাই, একটু বোঝার চেষ্টা করেন। মশার কয়েলটা এখানে বসানোর পর আমি যদি এখন এই টেক্সট দুইটাকে নিয়ে ধরে আমি যদি অবজেক্টে গিয়ে টেক্সট ট্র্যাপের অপশনটা দেখি একটু ইউজ করতে পারি কিনা, কারণ এটা আবার আমার এখানে এই সফটওয়্যারে ভেজাল অনেক সময় হয় না। ট্রাই করে নিয়ে আবার। ভালো কথা, সফটওয়্যারের ইস্যুতে মনে পড়লো, মনোজিৎ দাদা সফটওয়্যার আপনার কি ঠিক আছে? মনোজিৎ দাদা সফটওয়্যার প্রবলেম সলভ হয়েছে? ভালো কথা মনে পড়ছে, সফটওয়্যারের ইস্যুটা বলেন। আপনার এখনো কি আপনার কি CS6 দিছিলাম? CS6 আচ্ছা, সফটওয়্যার নিয়ে ইস্যু কার কার আছে? মনোজিৎ দাদা সহ আর অনেক একটু বলেন তো। মনোজিৎ দাদার আসলে 32 বিট লাগবে। 32 বিট তো না, আমি আপনাকে CS6 দিব, একদম পুরাতন ভার্সনটা দিব, ওটা দিয়ে কাজ করে চালায় যান আপাতত। তাহলে CS6 ইউজ করেন। আপনি সিসি ভার্সনের একমাত্র 15 সাল পর্যন্ত 32 বিট পাবেন, 15-র পরে ওরা নিজেরাই 32 বিট কি করে দিছে। ঠিক আছে, সবুজ ভাই কোশ্চেন বুঝি নাই, কোশ্চেন একটু বুঝায় বলেন, কোশ্চেন বুঝি নাই। আচ্ছা, আমি একটু আমার কাজের এখানে ফেরত যাচ্ছি। কেউ কিছু বলছেন? আমি ক্লাসে যাচ্ছি একটু। তো চলে আসেন, এই যে আমার এখানে টেক্সট আছে আর এখানে মশার কয়েলটা আছে। এখন আমি জাস্ট যেটা করব, এটা আমার থাকলো, আমি টেক্সটটাকে যদি এখানে ধরে পিছনে দেই, সেন্ড টু ব্যাক দেই, আর আমার শেপটা আছে, শেপটাকে আমি যদি টেক্সট টেক্সট র্যাপিং করি, টেক্সট র্যাপিং জিনিসটা কি? টেক্সট র্যাপিং করার কারণে কি হবে? টেক্সট র্যাপিং করার কারণে যেটা হবে, আমরা পত্রিকায় ম্যাগাজিনে অনেক সময় দেখি না যে নায়িকার ছবি থেকে ঠিক এই অ্যাঙ্গেলই লেখাটা আসতেছে। দেখেন এখন মশার কয়েলের বাইরে লেখাগুলো, এটাকে বলে টেক্সট র্যাপিং। একটু খেয়াল করেন, আমি মশার কয়েলটা তো রাখলাম, মশার কয়েলটাকে আমি সাইডে রাখলাম, মশার কয়েলটাকে আমি সাইডে রাখলাম। আমি যদি মশার কয়েলটা আবার ভিতরে দেই, দেখেন কি হবে, লেখাগুলো কিন্তু সাইডে চলে যাচ্ছে। এই জিনিসটা কিভাবে করছি, কি আবার দেখাবো নাকি? একটু আমাকে কোয়েশ্চেন করেন, আবার দেখাবো নাকি? আবার আমি কিন্তু আসলে দেখাই নাই, আমি নিজে নিজে করছি। ওকে, দেখে নেন। আমি মশার কয়েলটা বাদ দিচ্ছি, মশার কয়েলটা এখানে রাখছি না। ধরেন এখানে সিম্পল ওয়েতে ধরেন আমি একটা শেপ নিচ্ছি, বা শেপ না, ধরেন আমি একটা ছবি নিয়ে দেখি তো, ট্রাই করে ছবিতে কেমন হয় এটা। সরি, একটু অপেক্ষা করেন, আমি একটা ছবি নিয়ে নিচ্ছি, ছবি নিয়ে নিচ্ছি। আমার এখানে কি আছে? ছবি আসলে কালেকশন এখানে আপাতত নাই, বুঝে নেন দাঁড়ান। ওকে, বাদ দেন। এই যে মশার কয়েলটা আছে, মশার কয়েল হোক আর যাই হোক, মশার কয়েল হোক বা যাই হোক, এটা তো আপনার একটা অবজেক্ট, এটা একটা আপনার অবজেক্ট। এটা হচ্ছে, আপনি ধরেন এখানে মশার কয়েল সম্পর্কে লিখবেন, বা আপনি ওই আদার্স কোনোভাবে কোনো কিছু লিখবেন। সো এই মশার কয়েলের অবজেক্টটা আমি যদি এখানে রাখি, এখন কি আমার লেখাটা কি ছড়াইছে? মানে মশার কয়েল কিন্তু একটা এক্সাম্পল, মশার কয়েল হোক বা কোনো ছবি হোক বা যাই হোক, ঠিক আছে। আমি যদি এখন অনলাইনে একটু দেখি, টেক্সট ট্র্যাপিং অবজেক্ট দিয়ে একটু সার্চ করে দেখি টেক্সট, ওরা আমাকে কোনো অবজেক্ট সার্চ করে কিনা, তাহলে আমি অনলাইন থেকে ডাউনলোড করে নিলাম। টেক্সট ট্র্যাপিং এর আই থিঙ্ক হ্যাঁ, যে গিটার আছে, পাতা আছে। আচ্ছা, একটা পাতা তৈরি করে দেখা দিচ্ছি, পাতা দিয়েই করি, ভালো হয়, মশার কয়েল থাকলো। সো আমি পাতাটা আঁকলাম, পাতাটা আমার এখন লেখার উপরে, আমার লেখা কিন্তু পাতার ভিতরে আছে, লেখা কিন্তু ঢেকে যাচ্ছে পাতার কারণে। সো করণীয়টা কি? সেটিংসটা দেখেন, লেখা কিন্তু পিছনে, শেপ আপনার সামনে। এখন বলেন তো, লেখা উপরে নাকি শেপ উপরে?
বলেন, অ্যান্সার করেন। কে বলছে শেপ উপরে? এখন সবুজ ভাই, কয়েলের কালার ডিলিট করলেন কিভাবে এটা দেখাই দিব ভাই, একটু অপেক্ষা করেন। এই একই কোশ্চেন করছেন তো, একটু দেখাই দিব, একটু অপেক্ষা করেন, দেখাই দিব। কয়েলের কালার ডিলিট করছি কোথায় আমি তো বুঝলাম না। কয়েলের কালার আমি কোথায় ডিলিট করলাম? আমি কয়েলের কোনো কালার ডিলিট করি না, আমার কয়েলে এখনো সবুজ কালার আছে। আমি কয়েলের কালার চেঞ্জ করতে পারবো। কখনো পিঙ্ক কালারের কয়েল দেখছেন? এ দেখেন পিঙ্ক কালারের কয়েল। কালার ডিলিট করি না তো আমি, ওটা তো আমার ছবি। আচ্ছা, যেটা আমি ছিলাম সেটা বলি। এখন আমার এখানে লেখা উপরে, শেপ নিচে। লেখা উপরে, শেপ নিচে। এখন আপনারা বলতেছেন কি শেপ উপরে? একটু আবার দেখে বলেন তো, আমার লেখা উপরে না আমার শেপ উপরে? বলেন বলেন বলেন। লিখা, আপনারা শেপ বলতেছেন কেন? কারা কারা লেখা বলতেছেন? উপরেরটা বলেন। লিখা উপরে, শেপ নিচে। তাহলে কিন্তু র্যাপিং হবে না, জেনে নেন। তাহলে র্যাপিং হবে না, টেক্সট উপরে। ইয়েস, আপনাকে র্যাপিং করতে হলে টেক্সটটাকে দিয়ে দিতে হবে পিছনে, ব্যাকে। টেক্সটটাকে দিয়ে দিতে হবে ব্যাকে, তারপর শেপটাকে ধরবেন। লেখার কোনো কাজ নাই, লেখাকে শুধু ব্যাকে দিয়ে দিবেন। শেপটাকে ধরবেন, তারপর কি করবেন? অবজেক্টে যাবেন, টেক্সট ট্র্যাপে যাবেন। আগে অপশনে গিয়ে আপনি আপনার একটা অফসেট ক্লিয়ার করবেন যে কতটুকু গ্যাপ থাকবে, কতটুকু গ্যাপ থাকবে, অতটুকু গ্যাপ আপনি এখানে লিখে আপনি এখানে ওকে দেন। ওকে দেওয়ার পর দেন এগেইন আপনি এখানে মেক করেন। আপনাকে দুইবার কাজটা কিন্তু করতে হবে। প্রথমবারে শেপটাকে ধরবেন, অবজেক্ট, টেক্সট ট্র্যাপ, তাকে একটা পিটি ওয়াইজ আপনাকে নির্দেশনা দিবেন যে তুমি এত পয়েন্ট পর্যন্ত গ্যাপ থাকো। ওটা দেওয়ার পর, ওকে করার পর আবার অবজেক্ট এন্ড টেক্সট ট্র্যাপে গিয়ে দেন মেক। এখন দেখেন তো জিনিসটা দেখতে ভালো দেখাচ্ছে। আপনি এখন যদি এটাকে ঘুরান, শেপটাকে যদি একটু ঘুরান, দেখি কি হয়। শেপটাকে আপনি যত বড় করবেন, লেখা আপনার কিন্তু ওই শেপ অনুযায়ী ছড়ায় যাচ্ছে। এটা ম্যাগাজিনের ক্ষেত্রে বা আমরা যে কোম্পানি পোর্টফোলিও বা আমরা যে ব্রোশিয়ার বানাই, ওই ধরনের ক্ষেত্রে কিন্তু খুব উপকারী জিনিসটা। যেমন ধরেন এখন আমি ধরেন যদি একটা লোগো নিয়ে আসি, আচ্ছা আমার হাতে এখানেই .com এর একটা পিএনজি লোগো আছে। আমি যদি এটাকে নিয়ে আসি, একটু পিএনজি অবজেক্টের উপর অ্যাপ্লাই করে দেখি তো এটা কেমন হয়। আচ্ছা, এটা তো পিএনজি অবজেক্ট, এটা আমার স্কোয়ার বর্ডার যেহেতু, তার মানে এটা আমাকে স্কোয়ার ওয়াইজ কি করে দিচ্ছে, কারণ অবজেক্টটা কিন্তু আমার স্কোয়ার ওয়াইজ হিসাবে আসছে। সো টেক্সট ট্র্যাপিং করতে পারবো কিনা আমাকে একটু কোশ্চেন করেন। প্রয়োজনে মশার কয়েল দিয়ে টেক্সট ট্র্যাপিং করেন। টেক্সট ট্র্যাপিং করতে পারবেন কিনা? ওকে ওকে, ভেরি গুড ভেরি গুড। আচ্ছা, পেন টুল দিয়ে সিলেক্ট করার পর কালার রিমুভ করলেন কিভাবে? আমি পেন টুল দিয়ে মশার কয়েলটাকে সিলেক্ট করলাম, কালার আমি রিমুভ করছি কিভাবে? আমি এই কালার প্যালেট থেকে বা এখান থেকে আমি আমার মন মতো কালার দিচ্ছি। আমি মন মতো কালার দিচ্ছি, আমি তো কালার রিমুভ করি নাই। আমি বুঝতেছি না আমি কালার রিমুভ কোথায় করলাম। আমি এখানে এটাকে স্ট্রক দিতে পারি, ফিল কালার আমার না থাকতে পারে, জিনিসটা এভাবে করতে পারি। এই মশার কয়েলটাকে আমি ইচ্ছে করলে আরো অনেকভাবে ডিজাইন করতে পারি, আপাতত এভাবেই থাক। কালার দিচ্ছি, আমি বিভিন্ন রকমের কালার এখানে অ্যাপ্লাই করছি। ঠিক আছে, সো আপনারা মশার কয়েল করেন। আর সবুজ ভাই, আপনি পার্সোনালি আমাকে নক করেন, আপনার কোশ্চেনটা আমি একটু বুঝবো না। হ্যাঁ, ঠিক আছে। তানজিৎ কি বলছে? নিউজপেপার অফিস কি স্যার ইলাস্ট্রেটর দিয়ে নিউজপেপারের কাজ এডিট করে নাকি? কোন কোন এডিট, কি ধরনের এডিট বলেন, বুঝায় বলেন। কালার প্যালেটে কালার থাকবে না। যে কে কে কোশ্চেন করছেন এটা, কে যেন কোশ্চেন করছেন, আরিফ ভাই, কালার প্যালেটে অল টাইম সকল কালার থাকে না কেন? আমি ইলাস্ট্রেটরে আরজিবি ফরম্যাট নিছি তো এই জন্য থাকে না। আমি যদি এখন সিএমওয়াই কে নেই, আমার সব কালার থাকবে। এই যে সব কালার আছে, আরজিবি নিলেই কালার থাকবে না, কালার আপনাকে এখান থেকে নিয়ে নিতে হবে। আচ্ছা, আমরা এমবেডেড অপশনটা দেখলাম, তারপর আমরা দেখলাম হচ্ছে গিয়ে টেক্সট ট্র্যাপ। টেক্সট ট্র্যাপের যে পদ্ধতিটা আমরা দেখলাম, আমি একটু লিখে দিচ্ছি।
আপনার টেক্সট থাকবে, টেক্সট অ্যাকচুয়ালি টেক্সট বলবো না, আমি আর্টিকেল বলবো। এক লাইন টেক্সটের উপর কিন্তু র্যাপিংটা ভালো লাগবে না। আপনার আর্টিকেল থাকবে, আপনার একটা শেপ অর আপনার ইমেজ অর আপনার অবজেক্ট থাকবে। অবজেক্ট থাকার পর আপনি কি করবেন, নাম্বার 3 তে আমি একটা কি পয়েন্ট আউট ধরি, আর্টিকেল শুড বি সেন্ড টু ব্যাক, আর্টিকেল শুড বি সেন্ড টু ব্যাক, তার মানে শেপ শুড বি ব্রিং টু ফ্রন্ট। তারপর আপনি কি করবেন, সিলেক্ট শেপ ইমেজ অবলিক অবজেক্ট করার পরে তারপর এখানে প্রসেসিং এ আপনি যাবেন, অবজেক্টে যাওয়ার পরে আপনি যাবেন টেক্সট র্যাপ অপশনে, টেক্সট র্যাপ অপশনে যাওয়ার পর আপনি 10pt বা যাই হোক আপনি যেটা ইচ্ছা আপনি অপশনে গিয়ে সিলেক্ট করবেন, শেষ। নাম্বার 5 এ গিয়ে আবার ওই শেপটা তো আপনার সিলেক্ট করা অবস্থাতেই থাকবে, আবার আপনি অবজেক্টে যাবেন, টেক্সট র্যাপে যাবেন, সেম প্রসেসিং, দেন এবার করবেন মেক, আপনার টেক্সট র্যাপিং ডান। ঠিক আছে, তো আজকের বেসিক্যালি ওয়ালিদ কি বলছেন, এত বড় কোশ্চেন মার্ক? ওয়ালিদ ভাই কি বলছে, যে কোনো কিছু কালার করার পর, আচ্ছা ওয়ালিদ ভাই আমি একটু পড়ে নেই, যে কোনো কিছু কালার করার পর ওটাকে জীবন্ত মনে হয়, ওটা কিভাবে করবো? ওটা পরে করবো, জীবন্ত আপাতত জীবন্ত ছাড়া করেন, এটা বিশাল বিশাল বিষয়, এটা নিয়ে আমরা কাজ করবো পরে। আচ্ছা টেক্সট ট্র্যাপ, আচ্ছা আচ্ছা নিউজ পেপার নিয়ে কে কি বলছেন বুঝি নাই আসলে। হ্যাঁ, নিউজ পেপারের ব্যাপারে যিনি কোশ্চেন করেছেন টেক্সট ট্র্যাপিং এর কথা, আমি নিউজ পেপারের কথা বলছিলাম। আচ্ছা বুঝছি আমি, হ্যাঁ এটা টেক্সট পেপার, নিউজ পেপারে আপনি ইলাস্ট্রেটর দিয়ে আপনি কাজ করতে পারবেন, সমস্যা নেই নিউজ পেপারের জন্য। আচ্ছা অ্যালাইনমেন্ট সম্পর্কে জানতে চাইছে জুবায়ের ভাই, আসেন অ্যালাইনমেন্ট সম্পর্কে একটু জেনে নেই। জুবায়ের ভাই কি ধরনের অ্যালাইনমেন্ট একটু বুঝায় বলেন তো? ওই যে লেফট অ্যালাইন, মিডিল অ্যালাইন, রাইট অ্যালাইন, এটাই? অল অ্যালাইন জানতে গেলে তো এক ক্লাস দিতে হবে, পুরো অ্যালাইনমেন্টের উপর অল ক্লাস দিতে হবে। অ্যালাইনমেন্টের বিষয়ে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করলে এক ক্লাস চলে যাবে, একটু বুঝে নেন, শর্ট প্রসেস একটু বুঝে নেন। একটা শেপ, একটা শেপ, একটা শেপ, একটা শেপ, একটা শেপ, এখানে অনেকগুলো শেপ আছে, এই শেপগুলোর কি অ্যালাইনমেন্ট ঠিক আছে কি নাই অ্যানসার করেন। ওকে, এখন এই সবগুলো শেপকে আপনি যখন সিলেক্ট করছেন, করার পরে আপনি দেখেন অপশন বারে অ্যালাইনমেন্টের প্যানেল চলে আসতেছে। সো এটাকে আপনি জাস্ট চোখ দিয়ে দেখলেই বুঝতে পারবেন কোনটা কি কাজ করে, পড়ার দরকার নেই, হরিজন্টাল অ্যালাইন লেফট পড়ার দরকার নাই, মিডিল রাইট। আপনি ব্যাকে দিলে দেখেন এখন এগুলো ব্যাকে চলে আসছে, আবার কন্ট্রোল জেড দিচ্ছি, এখন যদি আপনি মিডিলে দেন সবগুলো মাঝখানে চেপে যাচ্ছে, সমান হচ্ছে, কারণ শেপগুলো কিন্তু একই সাইজের করা। আবার রাইটে দিচ্ছেন, আবার রাইটে চলে যাচ্ছে, আবার লেফটে দিচ্ছেন, লেফটে হয়ে যাচ্ছে। কিন্তু লেফটে দেওয়ার পরও আপনার প্রতিটা শেপের মাঝখানের দূরত্ব কি এক? এই মাঝখানের দূরত্ব দূর করার জন্য এটা ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট সেন্টার। এখন দেখেন তো ঠিক আছে না? সেম এই জিনিসটা যদি লম্বার উপর করি, একটা শেপ নিলাম, একটা শেপ নিলাম, আমি এখন একটু একটা শেপ, আচ্ছা আমি নিলাম, মানে আমি অনেক রকম শেপ নিচ্ছি, কোনোটারই কোনো ঠিক ঠিকানা নাই, এতিম সবগুলা। সো প্রত্যেকটা শেপকে আমি ধরে এখন কোনটা ইউজ করব, এখন যদি আমি এটা ইউজ করি তো বামে চেপে যাচ্ছে সবগুলা, মাঝখানে দিলেও বা মাঝখানে চেপে যাচ্ছে, ডানে দিলেও তো ডানে চেপে যাচ্ছে। কি করব? এটা হচ্ছে উপরে চেপে যাওয়াটা, এটা হচ্ছে লম্বা লম্বি। দেখেন আপনি শেপের চেহারার দিকে দেখেন, এখানে আপনাকে দেখাচ্ছে কিন্তু ভার্টিক্যাল শেপ, দ্যাট মিনস এটা ভার্টিক্যাল শেপের জন্য ওয়ার্কেবল। আর এটা হচ্ছে আপনার হরিজন্টাল শেপ, এগুলো আপনার হরিজন্টাল, লেখা আছে হরিজন্টাল, আপনি ধরেন লেখা আপনি পড়তে পারেন না, ভুলে যান, আপনি পড়ালেখা পারেন না, লিখতে পারেন না, শেপের চেহারা দেখিয়ে আপনি বুঝে যাবেন কোনটা কি কাজ করে। সো এক্ষেত্রে আমার কাজে আসবে এই তিনটা যে কোনো একটা। এখনো খেয়াল করে দেখেন মাঝখানের ডিস্টেন্স কিন্তু আমার ঠিক নেই। এখন মাঝখানের ডিস্টেন্স ঠিক করব কিভাবে বলেন?
মাঝখানে ডিস্টেন্সের জন্য এই যে আবার মিডলের হরিজন্টাল ডিস্ট্রিবিউটর আমি যদি দিচ্ছি, এখন আমার মাঝখানে রেখা ঠিক হয়ে যাচ্ছে। এই জিনিসটা লেখার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, শেপের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, সকল জিনিসের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। সো আমরা অনেকে যেমন ধরেন যে আমি বিজনেস কার্ড যখন করি, আমি যখন এই যে বিজনেস কার্ডটা করেছিলাম, সাপোজ খেয়াল করেন আমার এই যে এটা আমার একটা গ্রুপ, এটা আমার একটা গ্রুপ, এটা আমার একটা গ্রুপ। আমি ধরেন এখন যে বিজনেস কার্ড, সরি এটা কি গ্রুপ হয় নাই, আবার করি, এটা কি গ্রুপ হয়েছে না হয়নি, লাইনে থাকেন। ধরেন আমি যে বিজনেস কার্ড বানাইছি, আমার বিজনেস কার্ডটা খুব সুন্দর হয়েছে না? এখন বিজনেস কার্ডটা ঠিক আছে কিনা, টেক্সটের অ্যালাইনমেন্ট ঠিক আছে কিনা, অ্যানসার করেন। এই ইয়েস বলছে কে? ইয়েস বললে তো সমস্যা। আচ্ছা, সো চলে আসেন এখন, জাস্ট সেম প্রসেসটা আমি একটা ধরবো, এটাও ধরবো, তিনোটাকে একসাথে ধরবো। তিনোটাকে আমি ড্রাগ করেও ধরতে পারি, আমি শিফট দিয়ে একটার পর একটাও ধরতে পারি। আচ্ছা, আই থিঙ্ক আমি এটাকে আবারও গ্রুপ করি নাই, ভুলে গেছি, গ্রুপ করে ফেলি, তাহলে আমার জন্য কাজ করতে শুরু। সো তিনোটাই আমি ধরলাম। সো স্বাভাবিকভাবে সবার আগে আমি এগুলোকে বামে চাপাইলাম, কিন্তু মাঝখানের ডিস্টেন্স তো ঠিক নাই, আমি মাঝখানের ডিস্টেন্স এটা দিয়ে ঠিক করে ফেললাম। উপরের এগুলাই, যারা এমনও আছে যে বুঝে না, আবার প্রত্যেকটা দিয়ে দেখে, যেটা ভালো লাগে ওইটাই ওকে। ইভেন এটাকে ওকে করার পর আমি এটার সাথে যদি আমার নামের আর ডেজিগনেশনের অ্যালাইনমেন্ট মিলাই, এখন ঠিক আছে। আগে কি ছিল? এখন ঠিক আছে। দেখেন আগে কি ছিল, ব্যাক কন্ট্রোল সেট ঠিক নাই, ঠিক। সো আই থিঙ্ক অ্যালাইনমেন্ট সম্পর্কে যতটুকু ডেমো দিছি আপাতত এটা দিয়ে চলেন। আমরা পোর্টফোলিওতে একটু মুভ করি, কারণ আজকে মডিউলে পোর্টফোলিও আছে। অনেকে আবার কমপ্লেইন করবে যে ভাই পোর্টফোলিও সম্পর্কে না দেখায়া অন্য কিছু দেখালেন। পোর্টফোলিও সম্পর্কে একটু আলোচনা করব, একটু শুনবেন। আমি জানি না আপনারা আমার হ্যাঁ ভাই রিফাত ভাই, আমি মার্কেট এই কোর্সে না, বেসিক কোর্সে আলোচনা করব ভাইয়া। আমাদের অ্যাডভান্স কোর্সে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করা, ধরায় দেওয়া, কাজ পাওয়া, কাজ দেওয়া, আর্ন করা পর্যন্ত আমরা থাকবো ইনশাআল্লাহ আপনাদের সাথে। সো একটু পোর্টফোলিও সম্পর্কে আলোচনা করি। আর এখন কেউ কিছু লিখিয়েন না, আমি দেখাই দিব। পোর্টফোলিও কি জিনিস, পোর্টফোলিও সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা দিতে চাই। না, আমরা পাথফাইন্ডার এখানে দেখবো না, পাথফাইন্ডার অ্যাডভান্সে পাবেন। ওকে, পাথফাইন্ডার, তারপর আপনার ক্লিপিং পাথ, মাল্টি ক্লিপিং, সবকিছু আমাদের অ্যাডভান্সে থাকবে, সমস্যা নেই, ওখান থেকে দেখে নিন। একটু পোর্টফোলিও সম্পর্কে আলোচনা করব। আমি আশা করি আপনাদের মধ্যে যারা যারা আমাদের অ্যাডভান্স কোর্সে এনরোল হয়েছেন, আপনাদের সাথে পোর্টফোলিও সংক্রান্ত আরো বিস্তারিত আলাপ আলোচনা হবে। ইভেন কিছু ট্রিক্স থাকবে, ওগুলো শুধু যারা অ্যাডভান্স কোর্স করবে তাদের জন্য, ফ্রিতে আমি সেটা বলবো না, ঠিক আছে? ওটা শুধু অ্যাডভান্স কোর্সের জন্য। বাট আজকে যতটুকু ফ্রিতে দেওয়া যায় আমি দিয়ে দিচ্ছি আপনাদেরকে, ঠিক আছে? সো আমি দেখাই দিচ্ছি, একটু পোর্টফোলিও সম্পর্কে জেনে নেন। পোর্টফোলিও কি জিনিস? পোর্টফোলিও হচ্ছে গিয়ে, যদি আমি একদম অফিসিয়ালি বলি, পোর্টফোলিও হচ্ছে আপনার প্রজেক্ট বা ওয়ার্কস এর শোকেস। শোকেস মানে বুঝছেন তো? শোকেস হচ্ছে কি, আপনি আপনার প্রোডাক্টের প্রদর্শনী করতেছেন, শোকেসটা। তো এখন বেসিক্যালি কোন কোন মার্কেট প্লেস দরকার, এই পোর্টফোলিও সাইট দরকার? ড্রিবল, ইনস্টাগ্রাম তো আই থিঙ্ক সবার আছে। পিন্টারেস্ট বিজনেসটা খুলে ফেলবেন সবাই। আর আই থিঙ্ক বিএনস ড্রিবল, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট এবং থাকবে হচ্ছে গিয়ে ফ্লিকার। এখন যাদের যাদের নাই তাদের তো নাই, আর যাদের যাদের আছে আলহামদুলিল্লাহ আছে। আমি অনেকেরই, আপনাদের মাঝে অনেকেরই আইডি পেয়েছি, বাট কিন্তু এগুলাতে কিন্তু সাবমিট করার ক্ষেত্রে অনেকখানি কিন্তু নিয়ম মাফিক চলতে হয়। যদি নিয়ম মাফিক আপনি না চলেন, আপনার পোস্ট কিন্তু ভালো ভিউয়ার্স পাবে না, মানে কিছুই পাবে না, ওটা জাস্ট থেকে যাবে। এখন কোশ্চেন আসতে পারে যে ভাই পোর্টফোলিও কেন দরকার? পোর্টফোলিও দরকার এই কারণে, আপনি যদি গ্রাফিক ডিজাইনার হন বা ইউআই ইউএক্স ডিজাইনার হন এবং আপনার একটা পোর্টফোলিও নাই, এটা খুবই অপমানজনক। আসলে অপমানজনক মানে অনেক অপমানজনক, এটা বলে বোঝাতে পারবো না। একটা পোর্টফোলিও থাকা মানে, আপনি যদি ইন্টারভিউ বোর্ডে বসেন জবের জন্য, সবার আগে সিভি বাদই দিলাম আমি, সিভির মধ্যে আপনার
পোর্টফোলিওটা থাকতে হবে। ইভেন যদি কখনো স্কোপ হয় আমার পার্সোনাল সিভি আপনাদেরকে দেখানো, আমার সিভি কিন্তু নর্মাল, অত গ্রাফিক ডিজাইনারদের যেরকম সিভি করে একদম ডিজাইন করে, আমি নর্মাল সিভি করেছি আমার নিজের জন্য। ওখানে প্রথমেই কিন্তু পোর্টফোলিও লিঙ্কটা হাইলাইট করে, কারণ যে আমাকে ডিজাইনার হিসেবে নিয়োগ দিবে তার সবার আগে প্রয়োজন পড়বে আমার কাজ দেখা। সে কিন্তু আমার চাপার উপর নির্ভর করে আমাকে চাকরি দিবে না। সো পোর্টফোলিও দরকার। আপনি ইন্টারভিউ বোর্ডে বসবেন, বলবে যে ভাই পোর্টফোলিও দাও, আপনি পোর্টফোলিও দিলেন, কিভাবে দিবেন? আপনি জাস্ট বলবেন যে আমার বিএনসি গিয়ে আমাকে সার্চ করেন, মানে সেই একখান ভাব যে ভাই বিএনসি যান, বিএনসি গিয়ে আপনি আমার নাম লিখে সার্চ করেন। সো সে গেল, ভদ্রলোক বিএনসি গেল, আমি একদম ইনকগনিটোতে দেখাচ্ছি, এজ এ আপনি তাকে লিঙ্ক পাঠাচ্ছেন না, আপনি ইন্টারভিউ বোর্ডে আছেন। আপনি, আপনাকে বললো যে আপনার পোর্টফোলিও কোথায় আছে, তা আপনি বললেন বিএনসি আছে। তো সে বিএনসি ঢুকলো, ঢুকে তারপর কি করলো, এখানে তানভীর আলম হীরা লিখে সার্চ করলো। আমি ইন্টারভিউ বোর্ডে বলছি যে ভাই আপনি সার্চ করেন, আপনি আমাকে পেয়ে যাবেন। এই যে নাম লেখার সাথে সাথে আমার কাজ চলে আসছে। আপনি এখান থেকে পিপুলে যান, পিপুলে ক্লিক করার পরে আপনি আমাকে পেয়ে যাবেন, তানভীর আলম হীরা আপনাকে পেয়ে যাবেন। আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করলে আপনি আমার পোর্টফোলিও পেয়ে যাবেন। যদি ইন্টারভিউ বোর্ডে, তখন সে আপনাকে আপনার কাজ দেখে সে আপনাকে অ্যাপয়েন্ট করে ফেলবে। ইভেন আমার ক্ষেত্রে যেটা হয় আলহামদুলিল্লাহ, গুগলে অনেক ক্ষেত্রে, যেমন ধরেন আপনি যদি পোর্টফোলিওর বিষয়টা, যেটা একদম হাইলাইটের বিষয়টা, যে গুগলে সার্চ আপনি যদি লিখেন, আপনি যদি এভাবে লিখেন টপ গ্রাফিক ডিজাইন মেন্টর ইন বাংলাদেশ, আপনি যদি লিখে সার্চ করেন, আপনি একটু লিখে সার্চ করলেন, এখানে আপনি নাম্বার 2 তে আমার ওয়েবসাইট পেয়ে যাচ্ছেন, টপ গ্রাফিক ডিজাইন মেন্টর ইন বাংলাদেশ। সে যদি সার্চ করে সে আমাকে পেয়ে যাচ্ছে। ইভেন এই পিন্টারেস্ট যে দেখতে পাচ্ছেন, এই পিন্টারেস্টের লিঙ্কটাও যদি আপনি ক্লিক করেন একদম সার্চ ইঞ্জিনের প্রথমে, এটাও আমার ক্রিয়েট করা। সো এটাই হচ্ছে পোর্টফোলিও, আপনাকে সবাই অ্যাভেলেবেল পাবে খুঁজে। এই জিনিসটা দেখবেন, এটা মানে আমি বেসিক্যালি ক্লায়েন্ট পাওয়ার জন্য সবচেয়ে মানে কিভাবে পাই, স্বাভাবিকভাবে যদি বাংলাদেশি ফ্রিল্যান্সার কেন বাইরের কান্ট্রির লোকরা খুঁজে, কারণ ওরা জানে আমরা গরিব কান্ট্রি, আমরা কম খরচে কাজ করে দিব। সো তারা লিখে যে প্রফেশনাল ইউএক্স ডিজাইনার ইন বাংলাদেশ লিখে সে যদি সার্চ করে, আমি বাংলাদেশ লিখে না লিখে কি লিখছি, লিখে সে যদি সার্চ করে, দেখেন প্রথমে আপওয়ার্কের 2টা লিঙ্কের পরে 3 নম্বরে আমার ওয়েবসাইটটা চলে আসতেছে। সো আমার ওয়েবসাইটটা চলে আসতেছে, তার পাশাপাশি যদি ছবিতে আপনি ক্লিক করেন, সবার আগে ছবিটা আমার চলে আসতেছে। তো আমাকে ক্লায়েন্ট কেন পায় বেশি, এবং আমি ক্লায়েন্ট কেন পাই, জাস্ট এই কারণেই পাই আমি গুগলে অ্যাভেলেবল। সো এই জায়গাটা আমি একটু কারেকশন করব সবার আগে, সেটা হচ্ছে গুগল। তার আগে আমি একটা কোশ্চেন করব, আজান দিয়ে দিচ্ছে, আমি একটু ফিনিশ করব। গুগল মাই বিজনেস সম্পর্কে জানেন কে কে বলেন? গুগল মাই বিজনেস সম্পর্কে জানেন কে কে, হাত তুলেন। আচ্ছা, গুগল মাই বিজনেসটাই আমি এখানে বেসিক্যালি আমাদের যে কোর্সের মধ্যে গুগল মাই বিজনেসটাকে আমি আপনাদের পোর্টফোলিওর সবচেয়ে টপে রাখবো। গুগল মাই বিজনেস, বিহ্যান্স, ড্রিবল, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, এই মাই বিজনেসের কারণে কি হবে, আপনি অনলাইনে পপুলার হবেন। অনলাইনে পপুলার মানে বুঝতে পারছেন, আপনি ধারণাও করতে পারবেন না যে এই একটা লাইন লিখে যে বিশ্বের কত মানুষ সার্চ করে, আপনি ধারণাও করতে পারবেন না। সো সে যাবে কই ভাই, সে আমাকে ছাড়া যাবে কোথায়, সে আমাকে কাজ না দিয়ে সে যাবে কোথায়, সে সব জায়গায় আমাকে পাবে, এই যে এটাও আমি, এটাও আমি, এটাও আমি। সো এই যে ট্রিক্স গুলা কিভাবে করলাম এই জিনিসটা নিয়ে, এই ট্রিক্স গুলা কিন্তু আমরা আমাদের অ্যাডভান্স কোর্সের মধ্যে রেখেছি। মানে আপনার পোর্টফোলিওর পাশাপাশি আপনার পোর্টফোলিওটা গুগলে অ্যাভেলেবল হবে, আপনাকে মানুষ সার্চ করে খুঁজে পাবে। আমি কি বুঝাতে পারছি এই বিষয়টা, পোর্টফোলিওর বিষয়টা যে কেন দরকার, পোর্টফোলিওটা কেন আসলে এসেনশিয়াল, এই জিনিসটা বুঝতে পারছেন কিনা বলেন? আপনার কাজের স্টোরেজ থাকবে, প্লাস আপনি অনলাইনে পপুলার থাকবেন। এটা আমাদের অ্যাডভান্স কোর্সে থাকবে। আমরা আমাদের অ্যাডভান্স কোর্সে আপনাদের প্রোফাইলগুলোকেও এভাবে গুগলে টপ করে দিব। তারপর একটা জিনিস জেনে নেন, এটা বলে আমি শেষ করে দিচ্ছি। আপনারা যারা ফাইবারে কাজ করেন বা করবেন, একটু জেনে নেন, মোস্ট ইম্পর্টেন্ট, অবশ্যই আপনি পোর্টফোলিও শিখবে। আপনার পোর্টফোলিও করা, আপনি যদি পোর্টফোলিও তৈরি করে আপনার পোর্টফোলিও যদি আপনি একাই ভিজিট করেন, ওই পোর্টফোলিও
করা দরকার নাই, বাট আপনার পোর্টফোলিও যদি সারা বিশ্বের মানুষ দেখে সেটাই কিন্তু দরকার। কারণ স্বাভাবিকভাবে আমি এর আগেও দেখাইছি, আপনি যদি লিখেন যে পলিগোনাল ড্রয়িং বাই ফটোশপ লিখে সার্চ করেন, প্রথম পাখিটার গাছটা আমার করা, আমারটা আসতেছে। কারণ পিন্টারেস্ট, দেখেন আমার পিন্টারেস্টের পোর্টফোলিও থেকে সেটাকে নিয়ে নিচ্ছে। সো আপনারা অন্যান্য, আমি বলবো যে পোর্টফোলিওর পাশাপাশি পোর্টফোলিওটাকে কিভাবে প্রমোট করবেন এই বিষয়টা কিন্তু বিস্তারিত আমাদের অ্যাডভান্স কোর্সে থাকবে ইনশাল্লাহ। যে জিনিসটা বলতে চাচ্ছিলাম, যারা ফাইবারে কাজ করেন জেনে নেন, তাদের জন্য ফ্লিকার ইজ দ্য বেস্ট পোর্টফোলিও ফর ফাইবার। ফ্লিকার, যারা ফাইবারে বিহ্যান্স, ড্রিবল, ইনস্টাগ্রাম অ্যাড করবেন, ফাইবার বন্ধ হয়ে যাবে। সো ফাইবারে আপনি ফ্লিকার অ্যাড করবেন। যারা ফাইবারে কাজ করছেন কিন্তু ফ্লিকারে পোর্টফোলিও নাই, দয়া করে ফ্লিকারে একটা পোর্টফোলিও করে ফেলেন। যারা অলরেডি ফাইবারে কাজ করছেন তাদের উদ্দেশ্যে বলছি। আর যারা করছেন না, কিছুই করছেন না, এখন করার দরকার নাই। আমরা যখন অ্যাডভান্স কোর্সে শিখবো ওই সিরিয়াল ওয়াইজে আমরা ফ্লিকার, বিহ্যান্স, ড্রিবল সবই করব। আর আপনাদের মাঝে যারা অলরেডি কাজ করছেন ফাইবারে, ফ্লিকারটা খুলে ফেলেন। ফ্লিকারটা কিন্তু এসেনশিয়াল। ফাইবার ফ্লিকার অ্যাকসেপ্ট করে, বিহ্যান্স, ড্রিবল অ্যাকসেপ্ট করে না, মাথায় রাখবেন এটা। ওকে, আই থিঙ্ক পোর্টফোলিও সম্পর্কে যতটুকু দেওয়ার আমি দিলাম। মাগরিবের আজান দিচ্ছে, নামাজে চলে যাব। কারো কোনো শর্ট কোশ্চেন থাকলে করেন। এই মশিউর ভাই, ক্রপ টুল কোনটা? আরে মশিউর ভাই, ক্রপ টুল এই যে এটা, এই যে ক্রপ টুল। আর্টবোর্ড টুল নামে যেটা আছে সেটাই ক্রপ টুল। আর্টবোর্ড টুল নামে যেটা আছে সেটাই ক্রপ টুল। আর্টবোর্ড টুল নামে যেটা আছে। ওকে, ওয়েলকাম। আর আরো কোনো ছোটখাটো প্রশ্ন, বড় প্রশ্ন থাকলেও করতে পারেন, দিব না অ্যান্সার আসতে দিলে। না, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির হল ডিজাইন আমি করি নাই ভাই। কারো প্রশ্ন নাই? তাহলে চলে যাই। আচ্ছা, এখন অলরেডি দুজন লিখছে, চারজন, পাঁচজন লিখছে। আচ্ছা, আইকন সেটআপটা আমি দেখাই দিব। মানে আমি আইকন সেটআপটা ওটা নিয়ে টেনশন করেন না, আমি দেখাই দিব। এটা নিয়ে ওরিট না, আমাকে আপনি নক করেন, আমি আইকন সেটআপটা, এটা ইজি, এটা দেখা দিব। এটা ওই এটা ফ্রি অ্যাডভান্সের সাথে কোনো রিলেশন নাই, ওটা ইজি, আমি দেখাই দিব। ঠিক আছে? আচ্ছা, হিউ স্যাচুরেশন ফটোশপে অলরেডি আমরা টুকটাক বুঝাই দিব। অ্যাডভান্স ক্লাস কয় মাস হবে? অ্যাডভান্স ক্লাস টোটাল 35টা ক্লাস হবে। যদি সপ্তাহে 2টা করে নেই তাহলে 4 মাস গড়াবে আই থিঙ্ক। নেক্সট ক্লাসে মডিউল কি আছে আমি জানি না। আমি মডিউল ফলো করব না, আমি বলি আপনাদেরকে, আমি মডিউল ফলো করব না। মডিউল ফলো করলে ভাই, মডিউলটা থাকে অ্যাজ এ ম্যানুয়ালি, তো বোঝার চেষ্টা করেন। মডিউল হচ্ছে গিয়ে জাস্ট দেখতে চাই সবাই, বাট মডিউল নেক্সট ক্লাসে মডিউল যেটা আছে আমরা ওটাও দেখলাম, এর পাশাপাশি আমরা নতুন কিছু শিখলাম, সমস্যা তো না। বাট মডিউল ধরে শিখাইলে আমাকে কি হবে, আজকে যদি পোর্টফোলিও থাকতো, শুধু পোর্টফোলিও থাকতো, তাহলে আমি আজকে পোর্টফোলিও নিয়ে 1-1.5 ঘন্টা ট্রেনে ক্লাস শেষ করে দিতাম। আজকে আমরা যে টুকটাক কিছু জিনিস জানছি, টেক্সট ট্র্যাপিং, এগুলো আমরা জানতাম না। সো ভাই, মডিউলটা আপনারা আমার মর্জির উপর রেখে দেন। ফ্রি ক্লাস হোক বা অ্যাডভান্স ক্লাস হোক, আমি আপনাদের মডিউল, এটা মাথায় রাখবেন, আমি আপনাদের মডিউল। আপনাদের যখন যেটা দরকার আমার কাছ থেকে শিখে নেবেন, এবং আমি যতটুকু ফিল করব ফ্রিল্যান্সার হওয়ার জন্য আপনাদের যা যা দরকার আমি দিয়ে দিব। সো আমি চলে যাচ্ছি। সফটওয়্যার ইস্যু যাদের আছে আমাকে ইনবক্সে আবার একটু কষ্ট করে নক করবেন। আমি চেষ্টা করছি, কারণ সফটওয়্যার গুলো ইদানিং পাওয়া যায় না এবং ভাইরাসের সমস্যা করে আর কি। জানাবো পোর্টফোলিও সম্পর্কে, অ্যাডভান্স কোর্সে আরো জানবেন, লাইভ ক্লাস করবেন, অনেক কিছু জানবেন, জানাবো। ওকে, নামাজের সময় হয়ে গেছে, আই থিঙ্ক নামাজে দাঁড়িয়ে যাবে। আমি বিদায় নিতে পারি কিনা, আমাকে বিদায় দেন আপনারা। ওকে, জুমের ভাই থ্যাংক ইউ, মোস্ট ওয়েলকাম। সাব্বির ভাই বাই, আল্লাহ হাফেজ। আসিফ ভাই, একজন করে আসলে নামগুলো পরিচিত হয়ে যাচ্ছে, যারা যারা ফেসবুকে আছেন তাদের টুকটাক ছবি টবি দেখি আর কি। লিঙ্কন, হ্যাঁ লিঙ্কন ভাই ভালো থাকবেন, আমিও, আপনি ভালো থাকবেন। দেন আবার সবাই আমাকে একটু বিদায় দেন, একটু এরকম করে দেন, একটু বিদায় দেন, ভালো লাগবে। ওকে, হাফসা আপু বিদায় নিচ্ছি, তানজিমা আপু বিদায় নিচ্ছি, ওয়ালিদ ভাই, সুফিয়ান ভাই বিদায় নিচ্ছি, তানজিদ ভাই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। কারণ আমরা যদি ফিজিক্যাল ক্লাস করতাম আমাদের মাঝে একটা বন্ডিং হয়ে যেত। আসলে অনলাইনে থাকার কারণে বন্ডিংটা একটু কম হয়, বাট আমার এক্সপিরিয়েন্স আছে যে স্টুডেন্টদের সাথে টিচারের ভালো একটা বন্ডিং চলে আসে, তারা ফ্রেন্ড হয়ে যায়,
ফ্রেন্ড হলেই আই থিঙ্ক আমি আপনাকে ভালোভাবে শিখাতে পারবো, আপনি আমার কাছ থেকে ভালো কিছু নিতে পারবেন। সো আই থিঙ্ক আমরা অনলাইনে আমাদের বন্ডিং চালু রাখি। দেখা হবে। আসসালামু আলাইকুম। ওকে সুফিয়ান ভাই, থ্যাংক ইউ। আসি, আসসালামু আলাইকুম। আর এইচডি রেকর্ডিংটা পেয়ে যাবেন, আমি নোটপ্যাডটাও দিয়ে দিচ্ছি।